স্লাইডটা নাও, পুরো স্লাইডটা নাও এখান থেকে নিও। হ্যাঁ শেয়ার করছো? কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমাদেরকে যে চ্যাপ্টারের উপর পড়ানো হবে, আজকে কি পড়ানো হবে বলো তো? আজকে তোমাদেরকে কেমিস্ট্রি পড়ানো হবে। তো কেমিস্ট্রি যে চ্যাপ্টারের উপর পড়ানো হবে সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। এই পরিবেশ রসায়ন সম্বন্ধে আজকে আমরা অর্ধেক পড়বো, বাকি অর্ধেক হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো। তো দেখো, পরিবেশ রসায়ন যদি তোমরা দেখতে পাও তাহলে তুমি যে জিনিসটা দেখবা যে প্রথম অংশে যে আলোচনাগুলো আছে। আর আরেকটা কথা বলি, জাহাঙ্গীরনগরের প্রশ্ন বা জাহাঙ্গীরনগরের যে প্রস্তুতি, এটা অনেকটাই মেডিকেল বেসড। কেন বলা হয়? কারণ হচ্ছে মেডিকেলেও যেমন তোমার বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল তথ্য বা থিওরিটিক্যাল ইনফরমেশন বা মুখস্থ করতে হয়, ঠিক জাহাঙ্গীরনগরের জন্য সেম। জাহাঙ্গীরনগরে ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম থাকে, ঠিক আছে? কেমিস্ট্রি থেকে কি থাকে? ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম থাকে। ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো থাকে থিওরিটিক্যাল প্রশ্নই থাকে। তারপরে যে ম্যাথগুলো প্রয়োজন সেগুলো আমরা শিখিয়ে দিব তোমাদেরকে। সো এগুলো নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। জাহাঙ্গীরনগরের প্রশ্ন বলতে গেলে তোমাদের জন্য একটু ইজি লাগবে। আচ্ছা, তোমাদেরকে বলি, প্রথমেই দেখো, তোমরা যদি টপিক দেখতে পাও, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান আছে না? এই যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, এই বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান থেকে তোমাদের কি আসছে দেখো, বিগত বছরগুলোতে 7বার প্রশ্ন আসছে। অর্থাৎ তুমি যদি একটু লক্ষ্য করো, দেখবা যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান আছে, যেমন তোমার ট্রপোস্ফিয়ারে আছে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, চৌম্বক স্ফিয়ার, এই যে এই সব জায়গাগুলো যে আছে, এই সব জায়গার বিভিন্ন যে উপাদানগুলো আছে, কোথায় কতটুকু থাকে বা কোন অঞ্চলে বায়ু প্রবাহ
হয়, কোন অঞ্চলে ঝড় হয়, কোন অঞ্চলকে শান্তমণ্ডল বলা হয়, কোনটাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, যে এই টাইপের জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এইগুলা থেকে তুমি যদি দেখো বিগত বছরে কয়বার আসছে, 7বার আসছে। এরপর বিভিন্ন প্রকার তোমার ধ্রুবক আছে না গ্যাসের, যেমন আর এর মান যেটা আছে তোমার, এই আদর্শ গ্যাস ধ্রুবক যেটা আর, এই আর এর বিভিন্ন মান আছে। অর্থাৎ তোমার বলতে পারো যে তুমি এসআই এককে কত, সিজিএস এককে কত, এরকম আসবে, বা ইঞ্জিনিয়ারিং এককে কত, ক্যালোরি এককে কত, এই জিনিসগুলো কিন্তু তোমার আসবে। ঠিক আছে, তো এই জিনিসগুলাই তোমার হচ্ছে একটু মাথায় রাখতে হবে। আর বিভিন্ন গ্যাসের সূত্রসমূহ, যেমন চার্লসের তোমার চাপ সূত্র আছে, তারপর বয়েলের হচ্ছে তাপমাত্রা সূত্র, এরকম ভাবে এরকম বিভিন্ন ধরনের সূত্র আছে। এই যে এই সূত্রগুলো সম্বন্ধে তোমার আসতে পারে। তারপরে হচ্ছে তোমার গেলুসাকের যে সূত্র আছে, গ্রাহামের ব্যাপন সূত্র আছে, অনুব্যাপন সূত্র মানে গ্রাহামের যে ব্যাপন সূত্র আছে, এই সম্বন্ধে তোমার বিভিন্ন জিনিস বা বিভিন্ন ইনফরমেশন যেগুলো বিশেষ করে থিওরিটিক্যাল, ওইগুলো আসতে পারে। যেমন তোমার গ্যাসের ব্যাপন হার কি, ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? তো এটাই দিয়ে দিবে যে নিচের কোনটি সঠিক, অর্থাৎ গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের বর্গ সরি গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের কিসের ব্যস্তানুপাতিক, আণবিক ভরের ব্যস্তানুপাতিক, আণবিক ভরের সমানুপাতিক, আণবিক ভরের বর্গমূলের সমানুপাতিক, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আনসার কোনটা? আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে এই জিনিসগুলাই তোমার কি দিবে, এই জিনিসগুলাই তোমার থিওরিটিক্যাল প্রশ্নের মধ্যে থাকবে। ঠিক আছে, তো এইরকম বিভিন্ন সূত্রসমূহ আছে। এরপর তোমার নাইট্রোজেন ফিক্সেশন যা আছে, এই নাইট্রোজেন ফিক্সেশন তোমার হচ্ছে একটা জায়গাতে নাইট্রোজেন, যেমন উদ্ভিদ কোন প্রক্রিয়ায় নাইট্রোজেন মাটি থেকে মানে শোষণ করে থাকে, বা উদ্ভিদ যে মাটি থেকে শোষণ করছে সেটা কোন কি হিসেবে শোষণ করতেছে, সে কি সরাসরি নাইট্রোজেন শোষণ করতেছে নাকি নাইট্রোজেন আয়ন হিসেবে শোষণ করতেছে, এই যে এই টাইপের ইনফরমেশনগুলো যা আছে, এই টাইপের ইনফরমেশনগুলাই তোমাদের জন্য কি করবে, থাকবে। ঠিক আছে, এরপরে গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা তোমরা কিন্তু সবাই জানো যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। জি আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তারপর বলি তোমাদের, দেখো গ্রিন হাউস গ্যাস যেটা আছে, প্রধান গ্রিন হাউস গ্যাসের কথা যদি বলি, কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস, তাই না? কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। এছাড়া কিছু কিছু গ্যাস আছে যাদের তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের চাইতে অনেক বেশি। তো এই সব ক্ষেত্রেও কিন্তু তারপরেও দেখা যায় কার্বন ডাই অক্সাইডকে কেন গ্রিন হাউস গ্যাস বলা হয়, কারণ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে বেশি, যার জন্য কার্বন ডাই অক্সাইডকে কি বলি আমরা, গ্রিন হাউস গ্যাস বলে থাকি। এরপরে তোমার এই যে অ্যামোনিয়া সম্বন্ধে আছে, যে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় কোন প্রণালীতে বা কোন পদ্ধতিতে, অ্যামোনিয়া প্রস্তুত করা হয় হেবার পদ্ধতিতে, বা হেবার পদ্ধতির মাধ্যমে তোমার কি করা হয়, অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। এই যে এই জিনিসগুলো থেকে তোমার দেখা যাবে যে এমসিকিউ গুলো হয়ে থাকে। এছাড়া সিএফসি রিলেটেড তোমার যে প্রশ্নগুলো আছে, যে সিএফসি রিলেটেড যে ইগুলো আছে তোমার, সিএফসি 11 বা ফ্রিয়ন 11, এটার সংকেত কি, ফ্রিয়ন 11 বা সিএফসি 11 বা ফ্রিয়ন 11, এই যে এদের সংকেতগুলা কি, এই সংকেতগুলো আসে। তো এই সংকেতগুলো তোমরা কিভাবে বের করবা সেটারও একটা সহজ মানে ট্রিক্স আমি তোমাদেরকে শিখিয়ে দিব আজকে। ঠিক আছে, যারা জানো তারা তো জানোই, আর যারা কেউ যদি না জানো তাহলে তার জন্য আজকের ক্লাসটা আরো বেশি উপকার হবে। আর যারা জানো তাদের কি হলো, জিনিসটা আরেকবার রিভিশন হয়ে গেল, বা একটা টপিক তোমার আরেকবার চোখ বুলানো হয়ে গেল। ফলে তোমার কি হইতে পারে, এই জিনিসটা সহজে তুমি আর কি করবে না, ভুলবা না। ঠিক আছে ভাইয়ারা, এই জিনিসটুকুই জাস্ট মাথায় রাখো। তো আজকে আর বেশি আলাপ আলোচনা করবো না এই সম্বন্ধে। চলো এখন আমরা কোথায় চলে যাব, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে প্রশ্ন ব্যাংক সলভ আছে, এই প্রশ্ন ব্যাংক সলভের মধ্যে। আচ্ছা দেখো, প্রথমেই যদি বলি তোমাদের, যে এইখানে দেখো কি আছে, কোনগুলোর পরিবর্তন অনুসারে বায়ুমণ্ডলের বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়, চাপ ও আয়তন, তাপ ও আয়তন, চাপ ও তোমার কি তাপ এবং ভর ও আয়তন। অপশন কোনটা, যে কোনগুলোর পরিবর্তন অনুসারে বায়ুমণ্ডলকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা যায়, কোনটার পরিবর্তন অনুসারে। আচ্ছা আমি তোমাকে বলি, বায়ুমণ্ডলের স্তরগুলো যে ভাগ করা হয়েছে, বায়ুমণ্ডলের স্তরগুলোকে যে ভাগ করা হয়েছে, এগুলো একটু মাথায় রাখবা। বায়ুমণ্ডলের স্তর, ঠিক আছে, বায়ুমণ্ডলের স্তর সমূহে যে ভাগ করা হয়েছে, এটা তোমার প্রথমেই মাথায় রাখবা, যেটা সেটা হচ্ছে গ্যাসের সংযুক্তির ভিত্তিতে। একটা হচ্ছে গ্যাসের সংযুক্তির ভিত্তিতে, আরেকটা কি তোমার বলতো, গ্যাসের সংযুক্তির ভিত্তিতে, গ্যাসের সংযুক্তির ভিত্তিতে, গ্যাসের সংযুক্তির ভিত্তিতে, আরেকটা কি, আরেকটা হচ্ছে চাপ ও তাপমাত্রার পরিবর্তন অনুসারে। কি, চাপ ও তাপমাত্রার পরিবর্তন অনুসারে, কিসের, চাপ ও তাপমাত্রা বা তাপমাত্রার পরিবর্তন অনুসারে। ঠিক আছে, চাপ ও তাপমাত্রার পরিবর্তন অনুসারে যেটা আছে, এই চাপ ও তাপমাত্রার পরিবর্তন অনুসারে কোন কোন ভাগে ভাগ করা হয়েছে, তোমার এটার উপর ভিত্তি করে তোমার ভাগ করা হয়েছে ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার,
তারপর মেসোস্ফিয়ার, 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 তারপর কি তোমার বলো তো ভাইরা থার্মোস্ফিয়ার। ঠিক আছে, থার্মোস্ফিয়ার। এই যে দেখো এই অংশগুলোতে ভাগ করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? তাপ ও চাপের উপর ভিত্তি করে। হ্যাঁ, আর গ্যাসের সংযুক্তির উপর যদি বলি ভিত্তি করে, গ্যাসের সংযুক্তির উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার কি বলো তো, একটা হচ্ছে তোমার সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, অর্থাৎ হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বা সমমণ্ডল। আরেকটা কি বলো তো ভাইয়ারা? আরেকটা হচ্ছে হেটেরোস্ফিয়ার বা হেটারোস্ফিয়ার বা কি বিষমমণ্ডল। ঠিক আছে, এখন দেখো এই হোমোস্ফিয়ারের অন্তর্ভুক্ত আবার কারা কারা? তোমার ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার যারা আছে, এরা তিনজন হচ্ছে তোমার এই হোমোস্ফিয়ারের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এদের তিনটাকে আমরা একত্রে কি বলি? অনেক সময় হোমোস্ফিয়ার বলে থাকি। এর অন্যতম কারণ হচ্ছে এই যে এই তিনটা অংশ যা আছে, এই তিনটা অংশ অর্থাৎ হোমোস্ফিয়ারের অন্তর্ভুক্ত ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এখানে যে বায়ুর উপাদানগুলো আছে এই উপাদানগুলো ফিক্সড অ্যামাউন্টে থাকে। যেমন তোমার বলতে পারো তুমি যে অক্সিজেনের পরিমাণ থাকে 21%, তারপরে হচ্ছে তোমার নাইট্রোজেনের একটা অ্যামাউন্ট আছে, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের একটা অ্যামাউন্ট আছে, তাই না ভাইয়ারা? তোমরা কিন্তু সবাই জানো এই জিনিসগুলা। তো অক্সিজেন কত থাকে? অক্সিজেন হচ্ছে নর্মালি 21%, বা তুমি যদি সঠিক সংখ্যা মতে ধরো তাহলে হচ্ছে 20.94%। আর কার্বন ডাইঅক্সাইডের কথা বললে 0.03 বা 0.033%। আর নাইট্রোজেনের পরিমাণ 78% বা 78 তোমার কত পার্সেন্ট বলো তো? 0.9%। এই যে এই জিনিসগুলা যে থাকে এই জিনিসগুলা। আর আর্গন গ্যাসের পরিমাণ কত? 1%। তো এই যে এই জিনিসগুলা হচ্ছে সব কোথায় থাকে? এই জিনিসগুলা ফিক্সড অ্যামাউন্টে তোমার একটা নির্দিষ্ট স্তরে থাকে। তো এই যে এই জিনিসগুলোর উপর ভিত্তি করে তোমার কি করা হয়েছে? বায়ুমণ্ডলকে ভাগ করা হয়েছে। এখন এই হোমোস্ফিয়ারের অন্তর্ভুক্ত কারা কারা? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। আর বিষমমণ্ডলের অন্তর্ভুক্ত যেটা থার্মোস্ফিয়ার বা তার উপরে যেগুলো আছে আয়নোস্ফিয়ার, বা তুমি যদি বলতে পারো সেটা হচ্ছে কি চৌম্বক স্ফিয়ার, তাই না? এরকম। আচ্ছা, তো চলো আর আমরা এইটুকু এই পর্যন্ত থাকুক, এইটুকু নিয়ে আর আলোচনা না করি। এখন আমরা দেখবো এটার আনসার কোনটা, কোনগুলোর পরিবর্তন অনুসারে বায়ুমণ্ডলকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়েছে। অলরেডি তোমরা কমেন্টে অনেক আনসার করছো, অনেকে সি বলতেছো। হ্যাঁ, এখন দেখো এটা কোনটা? এটা হচ্ছে চাপ ও তাপ। ঠিক আছে, কারণ চাপ ও আয়তন না, চাপ ও তাপ, ভর ও আয়তন মূলত চাপ ও তাপমাত্রার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। বাট তারপরে আমরা কি করব? তাপমাত্রা আর তাপ আর তাপমাত্রা রিলেটেড যেহেতু, তাই চাপ ও তাপের উপর ভিত্তি করে মূলত ভাগ করা হয়েছে। আমরা এটা আনসার হিসেবে ওইটা গ্রহণ করবো। ঠিক আছে, কোনটা হবে আনসার? সি। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতায় বায়ুচাপ কত? ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতায় বায়ুচাপ কত? আচ্ছা, ভূপৃষ্ঠে যেটা আছে এই ভূপৃষ্ঠে বায়ুচাপের মান হচ্ছে তোমার 760 মিলিমিটার পারদ চাপ। ঠিক আছে, 760 মিলিমিটার পারদ চাপ, এইটুকু মাথায় রাখবা। এখন এটা থেকে 15 কিলোমিটার উচ্চতায় যখন যাবা, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তোমার 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কোনটা বলতো? ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 15 কিলোমিটার উচ্চতা যা আছে, এই 0 থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত হচ্ছে তোমার কে বলতো? এটা হচ্ছে তোমার ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, কে? ট্রপোস্ফিয়ার। এখন এই ট্রপোস্ফিয়ারের শেষ অংশ যে আছে বা 15 কিলোমিটার উচ্চতায় যা আছে, এই শূন্য উচ্চতা যেটা আছে, শূন্য উচ্চতায় হচ্ছে তোমার এই যে এই চাপ, শূন্য উচ্চতায় চাপ কত? এত। তাহলে 15 কিলোমিটার উচ্চতা যা আছে, 15 কিলোমিটার উচ্চতায় তোমার চাপের মান কত হবে? এইখানে চাপের মান হবে 100 মিলিমিটার পারদ চাপ। অর্থাৎ উচ্চতা বাড়ার সাথে সাথে তোমার কি হয়? বায়ুর চাপ কমে যায়। কি হয়? উচ্চতা বাড়ার সাথে সাথে তোমার বায়ুর চাপ কি হয়ে যায় বলতো? কমে যায়। ঠিক আছে, উচ্চতা বাড়ার সাথে সাথে তোমার বায়ুর চাপ কমে যায়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয়? তোমার বায়ুর চাপ কমতে থাকে। আর ট্রপোস্ফিয়ারে তোমার যেটা আরেকটা ঘটে সেটা হচ্ছে তোমার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে তোমার টেম্পারেচারের মানও কমতে থাকে, এবং প্রতি কিলোমিটার উচ্চতায় কত ডিগ্রি হারে কমতে থাকে? প্রতি কিমি উচ্চতায় 7 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। কত ডিগ্রি? 7 ডিগ্রি সেন্টিগ্রেড হারে টেম্পারেচার কি হয়? কমে। এই ইনফরমেশনটাও মাথায় রাখো। তার মানে তুমি যদি দেখো 15 কিলোমিটার উচ্চতায় তোমার 12 কিলোমিটার উচ্চতায় তোমার টেম্পারেচার কত হয়ে যায়? 12 কিলোমিটার উচ্চতায় নর্মালি যেটা হয়, 12 কিলোমিটার উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে 12 কিমি উচ্চতায় টেম্পারেচারের মান কত হয়?
উচ্চতায় টেম্পারেচারের মান হয়ে যায় তোমার হচ্ছে -55°C। ঠিক আছে, এখন দেখো এই যে তাপমাত্রার যে পরিবর্তনটা, অর্থাৎ বায়ুমণ্ডলের উপরের দিকে যাওয়ার সাথে তাপমাত্রার যে পরিবর্তন, এই পরিবর্তনকে কি বলি আমরা? ল্যাপস রেট বলে থাকি। ঠিক আছে, কি রেট বলি? ল্যাপস রেট বলি। আর ল্যাপস রেট এই যে এটা। এখন ল্যাপস রেট যদি টেম্পারেচার কমতে থাকে, যদি টেম্পারেচার কমে, ল্যাপস রেট যদি টেম্পারেচার কমে তাহলে হচ্ছে পজিটিভ ল্যাপস রেট, আর যদি টেম্পারেচার যদি বাড়ে তাহলে হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট। এভাবে মাথায় রাখবা, টেম্পারেচার বাড়লে হচ্ছে পজিটিভ ল্যাপস রেট, আর টেম্পারেচার যদি কমে তাহলে কি সেটা হচ্ছে, সরি, টেম্পারেচার যদি বাড়ে তাহলে হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট, আর টেম্পারেচার যদি কমে তাহলে সেটা হচ্ছে পজিটিভ ল্যাপস রেট। এভাবে মাথায় রাখবা। এখন দেখো, তার মানে ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতায় বায়ুচাপ কত হয়ে যাবে নর্মালি? তোমার যদি বলি এখানে দেখো, ভূপৃষ্ঠে ছিল 760 মিলিমিটার বায়ুচাপ, আর 15 কিলোমিটার উচ্চতায় যেটা হয় তোমার এই যে ট্রপোস্ফিয়ার অন্তর্ভুক্ত এই 0 থেকে 15 কিলোমিটার উচ্চতায়, 15 কিলোমিটার উচ্চতায় অর্থাৎ ট্রপোস্ফিয়ারের শেষ প্রান্তে। প্রশ্ন আবার আরেকভাবে হতে পারে, ট্রপোস্ফিয়ারের শেষ বিন্দুতে বা ট্রপোস্ফিয়ারের শেষ উচ্চতায় তোমার কতটুকু চাপ থাকবে? অবভিয়াসলি তোমার ট্রপোস্ফিয়ারের শেষ উচ্চতা কত? এই 15 কিলোমিটার উচ্চতা। এখানে চাপ থাকবে তোমার 100 মিলিমিটার পারদ চাপ। ঠিক আছে ভাইয়েরা, এটা হচ্ছে তোমাদের আনসার। এই জিনিসটুকু মাথায় রাখো। আচ্ছা, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, হ্যাঁ, এটা নির্দিষ্ট মান। আচ্ছা, বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত? দেখো, বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত? 15, 30, 100 নাকি 500? তোমরা সবাই কিন্তু এটা পারার কথা। ঠিক আছে, তো ট্রপো যেটা আছে, ট্রপোস্ফিয়ার, দ্বারা আমি ট্রপোস্ফিয়ার বুঝলাম 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে যদি বলি স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এটা কত? এটা হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, 15 থেকে 50। যদি বলি মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ার কত? তোমার 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর যদি বলি তোমার থার্মোস্ফিয়ার, ঠিক আছে, থার্মোস্ফিয়ার কত? থার্মোস্ফিয়ার যেটা আছে, এই থার্মোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে তোমার 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, 85 থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? এইটা হচ্ছে তোমার 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তার মানে এই বায়ুমণ্ডলের স্তর আমরা কয়টা ধরি? মেইনলি স্তর ধরি হচ্ছে এই চারটা স্তর যা আছে, অর্থাৎ তোমার এই 4টা স্তরের শেষ পর্যন্ত কত? 500 কিলোমিটার। তার মানে বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ভাইয়ারা? বলো তো, বায়ুমণ্ডলের বিস্তৃতি হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, আনসারটা? কারো কোনো প্রবলেম আছে? কারো প্রবলেম থাকলে আমাকে বললো। ঠিক আছে, আশা করি তোমরা এটা পারবা। এইগুলা সহজ জিনিস। এই দেখো, জাহাঙ্গীরনগরে কিন্তু মানে বারবার এই সহজ জিনিসগুলাই আসে। ঠিক আছে, সো এই সহজ জিনিসগুলো আশা করি তোমরা সবাই কি করবা? পড়বা একটু। ঠিক আছে, এখন বলি আরো কিছু প্রশ্ন আসতে পারে, যেমন তোমার স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন স্তর কোথায় থাকে? ওজোন স্তর ইউভি রশ্মি শোষণ করে। এইখানে তোমার কি থাকে? এখানে ওজোন স্তর থাকে বা O3 স্তর থাকে। এই যে ওজোন স্তর যা আছে, অর্থাৎ সবচেয়ে বেশি ওজোন স্তর কোথায় আছে? তোমার এই স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। এবং এই ইউভি রশ্মির প্রভাবে ধীরে ধীরে এই ওজোন স্তরগুলো কি হচ্ছে? ক্রমান্বয়ে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এবং ওজোন স্তর যখন ভাঙে তখন কিসের উৎপত্তি ঘটে বলো তো ভাইয়া? পারমাণবিক অক্সিজেনের উৎপত্তি ঘটে। ঠিক আছে, কিসের উৎপত্তি ঘটে? পারমাণবিক অক্সিজেনের উৎপত্তি ঘটে মেইনলি। পারমাণবিক অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন কিন্তু কখনো একা থাকতে পারে না। তো এই যে পারমাণবিক অক্সিজেনের উৎপত্তি ঘটে কিসের মাধ্যমে? এই ওজোন স্তর ভাঙার প্রভাবে। ঠিক আছে, এই জিনিসগুলো জাস্ট একটু তোমরা পড়ো। এইগুলা থেকে যে থিওরিটিক্যাল ইনফরমেশনগুলো আছে, এই থিওরিটিক্যাল ইনফরমেশনগুলো যতটুকু সম্ভব তোমরা মাথায় রাখার ট্রাই করো। ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা, দেখো, এই থার্মোস্ফিয়ার যে আছে, থার্মোস্ফিয়ারের আরেকটা নাম আছে কি বলতো? এই থার্মোস্ফিয়ার যে আছে, এই থার্মোস্ফিয়ারের আরেকটা নাম আছে তোমার আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারের নামের কারণ কি? কারণ এইখানে তোমার অক্সিজেন আয়ন থাকে, মানে অক্সিজেনের এই যে এরকম আয়ন থাকবে তোমার O+, তারপরে হচ্ছে O+, N+, তার N2+, H+, এই যে এরকম বিভিন্ন ধরনের আয়ন থাকবে। বুঝতে পারছো? এই যে এরকম বিভিন্ন ধরনের আয়ন থাকে, এই যে এই টাইপের বিভিন্ন ধরনের আয়ন থাকার কারণে মূলত এটার নাম কি বলতো ভাইরা? এই যে এইগুলা বিভিন্ন আয়ন থাকার কারণে মূলত এইগুলার নাম কি বলছি আমরা? এটার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। আচ্ছা, প্লাস, তারপরে হচ্ছে NO+, O2+,
হিলিয়াম প্লাস এই যে এই টাইপের বিভিন্ন ধরনের আয়ন থাকে, কোথায় থাকে বলো তো? এই আয়নোস্ফিয়ারে। কোথায়? এই আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার কাকে? এই যে থার্মোস্ফিয়ার যে আছে, এই থার্মোস্ফিয়ারের এইখানে টেম্পারেচার অনেক বেশি থাকে। এই যে ধরো টেম্পারেচার অনেক বেশি থাকে, কত থাকে? প্রায় এইখানে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত টেম্পারেচার 427 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তোমার কত হয়? 1727 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। এইখানে যে টেম্পারেচারের রেঞ্জ আছে তোমার 427 থেকে 1727 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত হয়ে থাকে। এই যে এত টেম্পারেচারের প্রভাবে তোমার বিভিন্ন ধরনের যে যৌগগুলো আছে, এই যৌগগুলা ভেঙে যায় বা এই যৌগগুলা থেকে আয়নের সৃষ্টি হয়। এই যে আয়ন যে সৃষ্টি হয়, তাই এইটার নাম কি বলতো? আয়নোস্ফিয়ারও বলা হয়ে থাকে। এছাড়া তোমার আরেকটা, এই আয়নোস্ফিয়ারের পরে আরেকটা আছে যার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে, তাপমাত্রার মানে এখানে অধিক তাপমাত্রা থাকা এটা কি বলা হয়? এক্সোস্ফিয়ার বলা হয়। আর এক্সোস্ফিয়ারে কি বলা হয়? থার্মোস্ফিয়ারের পরে যেটা আছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, ঠিক আছে। এই এক্সোস্ফিয়ার আছে কোথায়? থার্মোস্ফিয়ারের পরে। এখানে অত্যধিক তাপমাত্রা। আর এখানে কি গ্যাসের পরিমাণ থাকে? হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকে। কি থাকে? হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকে। এইটুকু মাথায় রাখো, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস আসতেই পারে। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মিশ্রণ কোথায় থাকে? এক্সোস্ফিয়ারে থাকে। আরেকটা হচ্ছে তোমার এই এক্সোস্ফিয়ারের পরে আরেকটা দশা আছে যার নাম হচ্ছে চৌম্বক স্ফিয়ার। এই চৌম্বক স্ফিয়ারে কি হয় বলো তো ভাইরা? এই চৌম্বক স্ফিয়ার যেটা আছে, এই চৌম্বক স্ফিয়ারে একটা ঘটনা ঘটে। সেখানে হচ্ছে তোমার ইলেকট্রন আর প্রোটন আছে না, আমাদের এই বিভিন্ন পরমাণু থেকে যে ইলেকট্রন, এই যে দেখো বিভিন্ন পরমাণু থেকে যে ইলেকট্রন প্রোটন উৎপন্ন হয়, এই ইলেকট্রন প্রোটনের প্রভাবে তোমার কি হয়? ওইখানে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যার জন্য ওই দশার নাম কি? ওই অংশের নাম কি? ওই অংশের নাম হচ্ছে চৌম্বক স্ফিয়ার। এই যে এই প্রশ্নগুলো তোমরা একটু জাস্ট পড়ো, এই ইনফরমেশনগুলো একটা যখন পড়বা, একটার সাথে পারলে ওই রিলেটেড যতটুকু আছে, যেমন তুমি এই প্রশ্নটা পড়লা, বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে তুমি এই 4টা ভাগে ভাগ করলা, এটাকে বায়ুমণ্ডলকে 4টা ভাগে ভাগ করার পর 4টা ভাগ সম্বন্ধে ডিটেলস যা আছে সব পড়ে ফেলবা, বা যতগুলা থিওরিটিক্যাল প্রশ্ন হওয়ার চান্স আছে। ঠিক আছে? হি সেড নো। হ্যাঁ, হি সেড নো, এই যে এইভাবে মাথায় রাখতে পারবা, হি সেড নো। ও কিন্তু একটা শর্টকাট দিছে অলরেডি, দেখো। আচ্ছা দেখো, ট্রপোস্ফিয়ারের তোমার 12 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা কত? ওই যে আমি একটু আগে পরে আসছি, ট্রপোস্ফিয়ারের 12 কিলোমিটার উচ্চতায় টেম্পারেচার কত? ভাইরা দেখো, 12 কিলোমিটার উচ্চতায় টেম্পারেচার কত বলছিলাম আমি? 12 কিলোমিটার উচ্চতায় টেম্পারেচার হচ্ছে -55 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো তুমি কি করবা? এটাকে কেলভিন আকারে দেওয়া আছে। তো কেলভিন আকারে দেওয়া আছে, ধরো প্রথমেই তোমার অপশন আছে, এটা তো অনেক ভদ্রভাবে অপশন দিছে। অনেক সময় তারা অপশন এমন ভাবে দিয়ে দিতে পারে যে -55 কেলভিন, -55 কেলভিন, এইটা দেখবে যারা, এইটা দেখে সাথে সাথে দাগাবে, কিন্তু এটা কিন্তু ভুল হবে। ঠিক আছে, অনেক সময় তারা কিন্তু এইভাবে দিতে পারে, বা -55 ডিগ্রি ফারেনহাইট। সে কিন্তু এই যে ফারেনহাইট বা কেলভিন একক যে আছে, এই জিনিসটা সে খেয়ালই করবে না, মূলত কি 55 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন কেলভিন এককে যদি এটা নিতে চাই, তাহলে আমার কি করতে হবে? 273 যোগ কত? -55 করো, কত হয়? 273 - 55 কত হচ্ছে ভাইয়ারা? 273 - 55 সমান 218 কেলভিন। ঠিক আছে, তার মানে আনসার কত হচ্ছে? আনসার হচ্ছে তোমার ডি। এটা হচ্ছে কত? 218 কেলভিন। ঠিক আছে, 200 কত? 18 কেলভিন। এই জিনিসটুকু মাথায় রাখো। এখন দেখো, 12 কিলোমিটার উচ্চতায় কত? 55 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কেলভিন এককে নিলে সেটা কত? 218 কেলভিন হয়ে যায়। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে কম? বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে কম? দেখো, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার? আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি কোনটা তোমার বলো তো? মেসোস্ফিয়ার। কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে কম? কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে কম? দেখি আনসার করো। আচ্ছা, হ্যাঁ, 4-এর ডি, মেসোস্ফিয়ার। ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি দেখো মেসোস্ফিয়ার যেটা আছে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তাই না? 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বাট তোমরা যদি একটু তোমাদের বইটা পড়ো বা মেইন বই যদি একটু দেখো, এই অংশগুলা দেখবা 83 কিলোমিটার উচ্চতায়। কত উচ্চতায়? 83 কিলোমিটার উচ্চতায় টেম্পারেচার কত থাকে? সর্বোচ্চ পরিমাণে কমে যায়। 83 কিলোমিটার উচ্চতায় কত থাকে? তোমার -93 ডিগ্রি সেন্টিগ্রেড, -93 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে এই 83 কিলোমিটার উচ্চতায়। এই এত টেম্পারেচার কম থাকার কারণ কি? এই এত টেম্পারেচার কম থাকার কারণ হচ্ছে এইখানে তোমার কি থাকে না? ওজোন ও অন্যান্য গ্যাসের অনুপস্থিতি, অন্যান্য বিভিন্ন কি তাপ শোষক
বা ইউভি শোষক বা ইউভি রশ্মি শোষক যে আছে, তাপ শোষক, সেই সব পদার্থের অনুপস্থিতি। ঠিক আছে, পদার্থের কি অনুপস্থিতি, অর্থাৎ ওজোন গ্যাস ও বিভিন্ন তাপ শোষক যে পদার্থ আছে বা তাপ শোষক যে বিভিন্ন গ্যাস আছে, এইসব গ্যাসের অনুপস্থিতির কারণে মূলত এই অঞ্চলের টেম্পারেচার কি অত্যন্ত বেশি। কোথায়? এই মেসোস্ফিয়ারে। মূলত এর কারণ কি? অক্সিজেন ও অন্যান্য তাপ শোষণকারী যে রাসায়নিক পদার্থ আছে বা অন্যান্য তাপ শোষণকারী যে পদার্থ আছে তাদের কি, তাদের হচ্ছে অনুপস্থিতি। এই জিনিসটুকু জাস্ট মাইনা নিলে তোমাদের এনাফ। এই জিনিসটুকু আশা করি তোমরা সবাই পারবা। কার কোনো প্রবলেম আছে এটুকুতে? আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, এই জিনিসটুকু থেকে আসলে তোমরা সবাই পারবা না ভাইয়ারা? বলো তো। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো, সাধারণত সাইক্লোন তৈরি হইতে সাগরের পানির টেম্পারেচার কতটুকু লাগে? তোমার সাইক্লোন তৈরি হইতে সাগরের পানির তাপমাত্রা কতটুকু লাগে? সাইক্লোন তৈরি হইতে সাগরের পানির তাপমাত্রা কতটুকু প্রয়োজন? বা আচ্ছা, প্রথমেই বলে রাখি তোমাদের যে সাইক্লোন যে তৈরি হয় এটা কোথায় তৈরি হয় বলতো? সাইক্লোন তৈরি হয় গভীর সমুদ্রে। সাইক্লোন মানে হচ্ছে তোমার কি, ঘূর্ণিঝড়। ঠিক আছে, এই সাইক্লোনটা কোথায় তৈরি হয়? এই সাইক্লোন তৈরি হয় তোমার হচ্ছে গভীর সমুদ্রে। এখন সাইক্লোন তৈরি হইতে তোমার সাগরের পানির যে টেম্পারেচার, গভীর সমুদ্রে সাগরের পানির টেম্পারেচার কত হওয়া প্রয়োজন? সাগরের পানির টেম্পারেচার কত হওয়া প্রয়োজন বলতে পারবা কেউ? তোমার তৈরি হইতে, সাইক্লোন তৈরি হইতে সাগরের পানির তাপমাত্রা কতটুকু হওয়া প্রয়োজন? 6 এ, কেউ বলতেছে ডি। আচ্ছা, ডি বললা যে ভাইয়া। তারিকুল, তোমার একটা কথা বলি, 80°C সমুদ্রের উপরে টেম্পারেচার কখনো থাকবে না। ঠিক আছে, এটা ভূপৃষ্ঠ। তোমার এত টেম্পারেচার থাকতে পারবে না সাগরের উপরে কোন অঞ্চলে। কারণ 80°C মানে তুমি বুঝতেছো, মানে ওই অঞ্চলে গেলে তোমার চামড়া পুড়ে যাবে। বুঝতে পারছো? 80°C অনেক টেম্পারেচার। তুমি এটা হয়তোবা কম ভাবতেছো, কিন্তু না, এটা অনেক টেম্পারেচার। 80°C মূলত এটা কি, এটা হচ্ছে 27°C। এই নাম্বার তুমি মাথায় রাখো, 27°C বা তোমার কত, বা 80°F বা 300 কেলভিন। ঠিক আছে, এই যে এতটুকু, এর বেশি লাগবে টেম্পারেচার। অর্থাৎ সাগরের পানির টেম্পারেচার যদি তোমার 27°-র উপরে হয়, কারণ সাগরের পানির টেম্পারেচার কত হবে? 27°C-র উপরে হইতে হবে। আর 27°C-র উপরে হইলে তোমার নর্মালি কিন্তু সাগর অঞ্চলে দেখবা যে টেম্পারেচার যতই বেশি থাকুক, ওইখানে বায়ু প্রবাহ প্রচুর থাকে, যার জন্য তাপমাত্রা অনুভূত আমাদের ওইভাবে হয় না। সো ওইখানে 27°C-র উপরে টেম্পারেচার মানে অনেক টেম্পারেচার। এই 27°C-র উপরে টেম্পারেচার হইলে তবেই মাত্র তোমার সাইক্লোন সৃষ্টি হবে, যেটা তোমার কোন মাসে হয়? নর্মালি বাংলাদেশে যদি তুমি থাকো তাহলে দেখবা যে মে মাসে বা জুন মাসের দিকে হবে একবার, আর আরেকবার না হলে তোমার এই যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়। এই সময়টা টেম্পারেচার অনেক বেড়ে যায়, কারণ বায়ু প্রবাহ থাকে কম। বায়ু প্রবাহ কম থাকার কারণে তোমার বায়ুটা প্রবাহিত হইতে পারে না, একটা জায়গায় স্টেবল থাকে এবং টেম্পারেচার অনেক বেড়ে যায়। বেড়ে গিয়ে সেই বায়ুগুলা উপরের দিকে চলে যায়, আর ফলে ওপর থেকে তোমার ঠান্ডা ও শীতল বায়ু যে আছে, উপরের বায়ুমণ্ডলের যে উপরের স্তরগুলো আছে, ওইখান থেকে তোমার ঠান্ডা ও শীতল বায়ু নিচের দিকে প্রবাহিত হয়। আর নিচের দিকের ইগুলা মানে বায়ু যেটা আছে সেটার আয়তন বেড়ে যায়। টেম্পারেচার বৃদ্ধির ফলে সেইখানের আয়তন বেড়ে যায়, মানে ওই বায়ুর আয়তন বেড়ে যায় বা গ্যাসের আয়তন বেড়ে যায়, ফলে এরা উপরের দিকে চলে যায় আর শীতল বায়ু নিচের দিকে প্রবাহিত হয়। এর ফলে তোমার এক ধরনের কিসের সৃষ্টি হয়? পাকের সৃষ্টি হয়, যেটা পরবর্তী সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, সাইক্লোন সৃষ্টি হয় কোথায়? দেখো, আমি একটু আগে পড়াইছি, অগভীর সমুদ্রে, গভীর সমুদ্রে, প্লাবন ভূমিতে নাকি পাহাড়ে? এটা অবভিয়াসলি গভীর সমুদ্রে। দেখো ভাইরা, জাহাঙ্গীরনগরের প্রশ্ন সলভ করা খুবই ইজি। ঠিক আছে, জাহাঙ্গীরনগরতে খুবই সহজ প্রশ্ন হয় নর্মালি, যদি তুমি একটু এফোর্ট দাও তোমরা ভালো কিছু করতে পারবা। আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি যেভাবে বলতেছি, যে জায়গা থেকে পড়তে বলতেছি, এই জিনিসগুলো তোমরা জাস্ট একটু ভালো মতো পড়ো। এই জিনিসগুলো পড়লেই তোমরা পারবা। জাহাঙ্গীরনগরে কিন্তু কোনো মহাজগৎ থেকে কিন্তু কোনো প্রশ্ন হয় না, বা মহাজাগতিক রশ্মি যে আছে ওই মহাজাগতিক রশ্মির মতো যে অতি প্রাকৃত কোনো প্রশ্ন করে না, ওটা নর্মাল প্রশ্নই করে ওরা। সো কিন্তু ওরা কি করে? ওরা থিওরিটিক্যাল প্রশ্নটা বেশি করে। তুমি ম্যাথমেটিক্যাল প্রশ্নটা বা ম্যাথমেটিক্যাল টার্ম বেশি সলভ করে যাও, যার জন্য দেখা যায় কি তুমি থিওরিটিক্যাল অংশটা বাদ দিচ্ছ। কেমিস্ট্রিতে নর্মালি আদার্স যে ভার্সিটিগুলো আসে, আদার্স ভার্সিটিগুলোতে তোমার কেমিস্ট্রিতে ম্যাথ রিলেটেড প্রশ্ন বেশি হয়, তাই না? বাট জাহাঙ্গীরনগর মেডিকেল আর এগ্রিভার্সিটি এগুলাতে একটু দেখবা থিওরিটিক্যাল প্রশ্ন বেশি হচ্ছে, কারণ এগুলো লাইফ সায়েন্সের পড়ালেখা গুলাতে তোমার একটু থিওরিটিক্যাল প্রশ্ন। আবার তুমি এই ইউনিটে পরীক্ষা দাও জাহাঙ্গীরনগরের, তখন দেখবা এই রসায়নে তোমার কি আসছে, একটু ম্যাথমেটিক্যাল টার্ম থেকে মানে থিওরিটা একটু কম আসে আর কি। সো তোমরা কি করবা, এই থিওরি জিনিসগুলো একটু ভালো মতো পড়ো ডি এর জন্য। আচ্ছা, পারমাণবিক অক্সিজেন বিরাজ করে বায়ুমণ্ডলের কোন স্তরে?
স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল নাকি ট্রপোমণ্ডল? কোথায় পারমাণবিক অক্সিজেন বিরাজ করে বায়ুমণ্ডলের কোন স্তরে? এটা বলতে পারবা কেউ? পারমাণবিক অক্সিজেন বিরাজ করে বায়ুমণ্ডলের কোন স্তরে? পারমাণবিক অক্সিজেনের কথা বলছেন, ঠিক আছে? পারমাণবিক কি অক্সিজেন বিরাজ করে বায়ুমণ্ডলের কোন স্তরে? পারমাণবিক অক্সিজেন বিরাজ করে বায়ুমণ্ডলের কোন স্তরে? পারমাণবিক অক্সিজেন বিরাজ করে বায়ুমণ্ডলের কোন স্তরে বলো তো? পারমাণবিক অক্সিজেন বিরাজ করে বায়ুমণ্ডলের কোন স্তরে? কই থেকে করে না, জাহাঙ্গীরনগর যে অংশ থেকে প্রশ্ন করার কথা ওই অংশ থেকেই তোমার প্রশ্ন করে থাকে, ঠিক আছে? ওরা মোটামুটি সহজ প্রশ্নই করে ভাইরা, সো এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। দেখি এই প্রশ্নের আনসার দাও। পারমাণবিক অক্সিজেন বিরাজ করে বায়ুমণ্ডলের কোন স্তরে? পারমাণবিক অক্সিজেন বিরাজ করে বায়ুমণ্ডলের কোন স্তরে? দেখি কে আনসার করে। আচ্ছা, অনেকেই দেখি স্ট্র্যাটোমণ্ডল বলতেছে, অনেকে আবার কি বলতেছে মেসোমণ্ডল বলতেছে, তাই না? এখন এই কনফিউশনটা দূর করে দিই ভাইরা। দেখো তোমার যে এই যে আছে যে প্রশ্নটা, তোমার নরমালি ওজোন স্তরটা অবস্থান করে কোথায়? তোমার এই স্ট্র্যাটোস্ফিয়ার যেটা আছে না, এখানে কি করে ওজোন স্তর অবস্থান করে। এই ওজোন স্তরটা যে ভাঙতেছে, এই ওজোন স্তরটা কি হয় তোমার ইউভি রশ্মির প্রভাবে কি হয়? ভাঙে। ইউভি রশ্মির প্রভাবে তোমার এই ওজোন স্তর ইউভি রশ্মির প্রভাবে ভাঙে, এবং ভেঙে এইখান থেকে যে পারমাণবিক অক্সিজেনটা তৈরি করে, সেই পারমাণবিক অক্সিজেনটা পরবর্তী তোমার চলে যায় কোথায়? তোমার এই যে স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার যে আছে, এইখান থেকে চলে যায় তোমার মেসোস্ফিয়ারে, ঠিক আছে? তার পরবর্তী বা উপরের স্তরে চলে যায়, কারণ অক্সিজেন গ্যাস, এই ওজোন স্তরের যে ভর, ওজোন স্তরের চাইতে অক্সিজেন গ্যাসের ভর হালকা। এখন ওজোন স্তরের চাইতে ওজোন গ্যাসের চাইতে অক্সিজেন গ্যাসের ভর হালকা হওয়ায় অক্সিজেন গ্যাস, তাও কি পারমাণবিক অক্সিজেন, দেখো একটা হচ্ছে O3 এর ভর কত তুমি যদি একটু লক্ষ্য করো, 48 গ্রাম, আর অক্সিজেনের ভর যদি বলি আমরা 16 গ্রাম। এখন 48 গ্রামও যদি তোমার মেসোমণ্ডলে স্ট্র্যাটোমণ্ডলে থাকে, তাহলে তোমার 16 গ্রাম যেটা আছে তার ভর কি অবভিয়াসলি কম, অর্থাৎ সে আরো উপরের দিকে উঠে যাবে। আর উপরের দিকে যখন উঠে যাবে তখন সে কোথায় চলে যাবে? সে যাবে এই মেসোমণ্ডলে। সো যদি আসে পারমাণবিক অক্সিজেন কোথায় বিরাজ করে, তাহলে আনসার হবে মেসোমণ্ডল, ঠিক আছে ভাইরা? পারমাণবিক অক্সিজেন বিরাজ করলে কোথায় হবে? মেসোমণ্ডল। থার্মোস্ফিয়ার কে বললো? এই থার্মোস্ফিয়ার না, থার্মোস্ফিয়ারে হচ্ছে এই যে এইটা করে, পারমাণবিক অক্সিজেনের যে আয়নটা আছে, এই অক্সিজেনের আয়নটা, এরকম একটা অক্সিজেনের একটা ধনাত্মক আয়নের সৃষ্টি হয়, ওইটা অবস্থান করে থার্মোস্ফিয়ারে। বাট পারমাণবিক অক্সিজেন যেটা, এই যে এই জিনিসটা, এটা অবস্থান করে কোথায়? এটা হচ্ছে মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল। আশা করি তোমরা ক্লিয়ার, ঠিক আছে? তার মানে 8 কোনটা হবে? 8 হচ্ছে বি হবে, অর্থাৎ মেসোমণ্ডল। কারণ কি? কারণ ওজোন গ্যাসটা যে ভাঙে, ওজোন গ্যাসটা স্ট্র্যাটোমণ্ডলে বা স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, আর ওজোন গ্যাসের চাইতে হালকা কোনটা? তোমার পারমাণবিক অক্সিজেন গ্যাস বা পারমাণবিক অক্সিজেন, যেটা ওই যে ওজোন স্তরটা ভেঙে ওই পারমাণবিক অক্সিজেন হালকা হয়, সে উপরের দিকে চলে যায়। আর উপরের দিকে কে থাকে? তোমার মেসোস্ফিয়ার থাকে। মূলত এই ওজোন স্তরটা থাকেই তোমার স্ট্র্যাটোমণ্ডলের ওই অংশে উপরের দিকে, স্ট্র্যাটোমণ্ডলের উপরের দিকে থাকে, যার জন্য অক্সিজেন গ্যাসটা ভাঙলে সে মেসোমণ্ডলে চলে যায়, যার জন্য পারমাণবিক অক্সিজেন বিরাজ করে অলওয়েজ মেসোমণ্ডলে। এই জিনিসটুকু মাথায় রাখো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যায়। দেখো, ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পরিসরে বায়ুমণ্ডলের 75% গ্যাসীয় মিশ্রণ থাকে? ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পরিসরে বায়ুমণ্ডলের 75% গ্যাসীয় মিশ্রণ থাকে? আচ্ছা, এই যে তাজবিদ ইসলাম আরিয়ান মারুফ, আচ্ছা দেখো, এটা যদি প্রশ্ন আসে কত কিলোমিটার পরিসরে, 11 কিলোমিটার পরিসরে থাকে হচ্ছে তোমার 75% গ্যাসীয় মিশ্রণ, ঠিক আছে? যদি বলি 50% গ্যাসীয় মিশ্রণ 50% থাকে, এটা মাথায় রাখবা, 5.5 কিলোমিটার পরিসরে, 5.5 কিলোমিটার পরিসরে। আরেকটা প্রশ্ন আসতে পারে, 99% গ্যাসীয় মিশ্রণ কোথায় থাকে? তোমার এইটা থাকে হচ্ছে তোমার 30 কিলোমিটার পরিসরে, ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার পরিসরে কি থাকে? এই 99% গ্যাসীয় মিশ্রণ থাকে। যদি প্রশ্ন আসে 50% গ্যাসীয় মিশ্রণ কোথায় থাকে? 5.5 কিলোমিটার পরিসরে। যদি প্রশ্ন আসে যে
75% গ্যাসীয় মিশ্রণ কোথায় থাকে? 75% গ্যাসীয় মিশ্রণ থাকে তোমার 11 কিলোমিটার পরিসরে, ভূপৃষ্ঠ থেকে কত? 11 কিলোমিটার পরিসরে। এটা কিন্তু এই যে দেখো রিসেন্ট আসা প্রশ্ন 23-24 সেশনে আসছে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পরিসরে তোমার কি থাকবে? তোমার 75% গ্যাসীয় মিশ্রণ। যদি বলি 50% গ্যাসীয় মিশ্রণ থাকবে কত? ভূপৃষ্ঠ থেকে তোমার হচ্ছে 5.5 কিলোমিটার পরিসরে। আর যদি বলি 99% গ্যাসীয় মিশ্রণ থাকবে তাহলে হচ্ছে আনসার 30 কিলোমিটার পরিসরে। এইটুকু মাথায় রাখো। এই তিনটা ইনফরমেশন থেকেই কিন্তু নরমালি আসে। আর প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে টেম্পারেচার কতটুকু হ্রাস পায়? -7 ডিগ্রি সেন্টিগ্রেড করে হ্রাস পায় প্রতি কিলোমিটার উচ্চতায়। প্রতি কিমি উচ্চতায় কত? 7 ডিগ্রি হারে বা 7 ডিগ্রি সেন্টিগ্রেড বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কি হয়? এই যে হ্রাস পায়। নিচের দিকে তীর চিহ্ন মানে হচ্ছে হ্রাস পাওয়া বোঝাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ প্রতি কিলোমিটার উচ্চতায় টেম্পারেচার হ্রাস পায় কতটুকু হারে? 7 ডিগ্রি সেন্টিগ্রেড হারে বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে। তোমার অপশনে, এটা 2 বইয়ের ইনফরমেশন তো, সো অপশনে থাকলে যে কোনো এক বই থেকেই দিবে, ঠিক আছে? যে কোনো এক বই থেকে দিলে তো অপশনে থাকবে 6.5, 7.5, 8.5 বা 4.5 এরকম থাকবে। আর যদি সংখ্যায় থাকে তাহলে থাকবে 5, 6, 7, 8। অর্থাৎ 7 ডিগ্রি সেন্টিগ্রেড বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কি হয়? টেম্পারেচার হ্রাস পায় প্রতি কিলোমিটার উচ্চতার সাথে। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো এখানে আছে বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ইউভি রশ্মির প্রভাবে গ্যাসীয় অণুর বিয়োজন ও ইলেকট্রন স্থানান্তরের ফলে ধনাত্মক আয়ন পরমাণু অণুর উৎপন্ন হয়? কোথায়? থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার নাকি শান্ত মণ্ডল? কোথায় উৎপন্ন হয় বলতো? কোথায় উৎপন্ন হয়? মূলত কোথায় উৎপন্ন হয়? কেউ বলতে পারবা এটা? কোথায় উৎপন্ন হয়? নরমালি যদি আমরা বলি থার্মোস্ফিয়ার যে আছে না, এই থার্মোস্ফিয়ার অঞ্চলেই কিন্তু নরমালি বিভিন্ন আয়নের সৃষ্টি হয়, ঠিক আছে? ইউভি রশ্মি শোষণ করে কে বলতো? ইউভি রশ্মি শোষণ করে নেয় হচ্ছে আমাদের ওজোন স্তর। অর্থাৎ ওজোন স্তরটা থাকে তোমার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, বাট ওজোন স্তর থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে। এই স্ট্র্যাটোস্ফিয়ারে ইউভি রশ্মি শোষণ করে নেয়, বাট ইউভি রশ্মির প্রভাবে বিভিন্ন অণুর বিয়োজন, পরমাণুর বিয়োজন ঘটে এবং সেখান থেকে আয়নের উৎপন্ন হয়, বা অণুর বিয়োজনের ফলে পরমাণু বা বিভিন্ন আয়নের উৎপত্তি হয়। এটা কোথায় ঘটে? এটা নরমালি তোমার যদি ঘটে তাহলে হচ্ছে থার্মোস্ফিয়ার যেটা আছে, এই থার্মোস্ফিয়ার, যার পরবর্তী আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। বলছিলাম না, আয়নোস্ফিয়ার। আর এক্সোস্ফিয়ারে কি কি থাকে বলতো? এক্সোস্ফিয়ারে থাকে হচ্ছে তোমার হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মিশ্রণ। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মিশ্রণ থাকে এক্সোস্ফিয়ারে, ঠিক আছে? আর এক্সোস্ফিয়ারের পরে কি থাকে? চৌম্বক স্ফিয়ার থাকে। ওই চৌম্বক স্ফিয়ারে ইলেকট্রন ও প্রোটন, বিভিন্ন ইলেকট্রন ও প্রোটনের প্রভাবে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এখন দেখো ভাইয়ারা, শান্ত মণ্ডল কোনটাকে বলা হয় বলতে পারবা কেউ? এই শান্ত মণ্ডল হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত মণ্ডল দেখেই এইখান দিয়ে তোমার কি করে? বিভিন্ন জেট বিমান চলাচল করে। আর ক্ষুব্ধ মণ্ডল হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার এইটা কি? এটা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল, ঠিক আছে? এখানে ঝড় বৃষ্টি বিভিন্ন ধরনের ঝড় ঝঞ্ঝা হয়ে থাকে, ক্ষুব্ধ মণ্ডল। আর ট্রপোপাউস কি? এটা কেউ বলতে পারবা? এই ট্রপোপাউস হচ্ছে তোমার ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে একটা পাতলা বায়ুর স্তর থাকে, যেটাকে আমরা কি বলি? এই ট্রপোপাউস বলে থাকি, ঠিক আছে? যেটার নাম কি? ট্রপোপাউস বলে থাকি। এই জিনিসটা মাথায় রাখো। অর্থাৎ তোমার কি ঘটে বলতো? তোমার এই ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে একটা পাতলা বায়ু স্তর থাকে, যার নাম হচ্ছে ট্রপোপাউস। ট্রপোপাউস আর ট্রপোস্ফিয়ার দুইটা কিন্তু এক না, এই জিনিসটুকু মাথায় রাখো। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, যদি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প না থাকতো তবে পৃথিবীর পৃষ্ঠ তৎসংলগ্ন বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা কত হতো? 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি, -15 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি নাকি -30 ডিগ্রি সেন্টিগ্রেড? যদি তোমার কি না থাকতো বলতো? কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প না থাকতো। অর্থাৎ যদি জলীয় বাষ্প ও কি কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প না থাকতো তাহলে তবে পৃথিবী তৎসংলগ্ন বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা কত হতো? নরমালি যদি বলি পৃথিবী পৃষ্ঠের বর্তমান গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। বর্তমান গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি কার্বন ডাই অক্সাইড আর বাষ্প না থাকতো তাহলে হয়তো -30 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? কত হইতো? -30 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা অনেক কম থাকতো যদি তোমার এই কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প না থাকতো। কারণ কি? কারণ এই কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প তোমার হচ্ছে এই
এরা প্রচুর পরিমাণে তাপ ধারণ করতে পারে, এদের তাপ ধারণ ক্ষমতা অনেক, যার জন্য এরা কি করতে পারে, এরা পৃথিবী পৃষ্ঠে যে তাপমাত্রাটা আসে সেই তাপমাত্রাটা পরবর্তীতে পৃথিবী থেকে সম্পূর্ণ কিন্তু আবার চলে যাওয়ার কথা ছিল রাতের বেলা যখন সূর্য থাকে না, কিন্তু চলে যায় না, কারণ হচ্ছে পৃথিবী বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প আছে। এরা কি করে, ওই তাপটাকে ধরে রাখতে পারে, অর্থাৎ এদের তাপ ধারণ ক্ষমতার কারণে মূলত এরা তাপমাত্রাকে ধরে রাখে, এবং তাপমাত্রা ধরার কারণে এই তাপমাত্রা ধরার কারণে তোমার কি হয়েছে বলতো, এই তাপমাত্রা ধরে রাখার কারণে মূলত পৃথিবী পৃষ্ঠ উষ্ণ অবস্থায় থাকে। ঠিক আছে, আচ্ছা চলো, ইউভি শোষণ তো মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার দুইটাই তো। আরে এখানে প্রশ্নটা বুঝতে হবে তোমার, বুঝছো? প্রশ্ন তোমরা বুঝো না, এটা হচ্ছে সমস্যা, তোমরা প্রশ্নটা কখনো ধরতে পারো না। এখানে কি বলছে, গ্যাসীয় অণুর বিয়োজন ও ইলেকট্রন স্থানান্তরের ফলে ধনাত্মক আয়ন তৈরি হয়েছে, পরমাণু তৈরি হয়েছে, অণুর মিশ্রণ উৎপন্ন হয়। এখানে আয়নের কথা বলছে ভাই, আয়ন তৈরি হয় কোথায়? ইউভি রশ্মির প্রভাবে আয়নটা তৈরি হয় কোথায়, আগে এটা বলবা। তোমরা প্রশ্নটা বুঝো না, তোমাদের বারবার বলছি প্রশ্নটা ভালো মতো খেয়াল করবা। ঠিক আছে, এখানে দেখো ইউভি রশ্মির প্রভাবে বলছে, ইউভি রশ্মি দেখলেই তুমি যে মেসোস্ফিয়ার দাগায় দিবা বা স্ট্র্যাটোস্ফিয়ার দাগায় দিবা তা হবে না। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর ইউভি রশ্মি শোষণ করে। এখন এখানে তো প্রশ্ন তো বলে নাই যে ওজোন স্তর শোষণ করতেছে, মানে ওজোন স্তর কোথায় অবস্থিত বা ইউভি রশ্মি ওজোন স্তর দ্বারা শোষিত হচ্ছে কোন স্তরে, এইটা তো বলে নাই। প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে ধনাত্মক আয়ন পরমাণু বা অণুর মিশ্রণ উৎপন্ন হয়েছে। এই যে আমি একটু আগেই বলে আসছি, তোমরা প্রশ্ন না বুঝে আনসার দিলে যে এরকম ভুল করে আসবা, বুঝছো? সো প্রশ্নটা আগে বুঝতে হবে তোমাদের, এগুলা ভুল করা যাবে না কখনো। আমি কোথায় পড়ালাম, এই যে দেখো এইখানে পড়াই দিলাম যে এই যে এই অঞ্চলে এই যে বিভিন্ন আয়নের উৎপত্তি ঘটছে। আয়নের উৎপত্তি কি কারণে ঘটছে? ইলেকট্রন স্থানান্তরের ফলেই তো আয়নের উৎপত্তি ঘটছে, তাই না? অর্থাৎ ইলেকট্রন স্থানান্তরের প্রভাবে। আর এইগুলা কিসের প্রভাবে হয়েছে? এইগুলা হচ্ছে এই যে ইউভি রশ্মির প্রভাবে। মূলত আমি তখনই বলছি যে তাপমাত্রা বেশি থাকে এখানে, তাপমাত্রা বেশি থাকে এবং ইউভি রশ্মির প্রভাবে মূলত এখানে কি উৎপন্ন হয়েছে, এই যে এই জিনিসগুলা উৎপন্ন হয়েছে, এই আয়নগুলা উৎপন্ন হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এখন দেখো জলীয় মানে ওইটা হচ্ছে -30°C। কেন? কারণ পৃথিবী পৃষ্ঠে তোমার জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইডের তাপ ধারণ ক্ষমতার কারণে এরা টেম্পারেচারকে ধরে রাখতে পারে। এখন চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ঠিক আছে, দেখো জলীয় বাষ্পকে পানি চক্রে প্রবাহমান রাখতে পৃথিবী পৃষ্ঠে আপতিত সূর্যরশ্মির শতকরা কত ভাগ ব্যয়িত হয়? অর্থাৎ তোমার পৃথিবীতে আপতিত সূর্যরশ্মির কতটুকু ব্যয়িত হয় কোনটাকে? জলীয় বাষ্পকে পানি চক্রে প্রবাহমান রাখতে। পানি চক্রে প্রবাহমান রাখতে কাকে? এই যে জলীয় বাষ্প যা আছে, এই জলীয় বাষ্পকে পানি চক্রে প্রবাহমান রাখতে। নর্মালি বলি, পৃথিবীতে যে সূর্যরশ্মি আপতিত হয়, আপতিত সূর্যরশ্মির 34% কি হয়? পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত হয়। কি হয়? পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত হয়। পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত হয় কত পার্সেন্ট? 34%। পৃথিবী পৃষ্ঠে কি হয়? প্রতিফলিত হয়। পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত হয় কত পার্সেন্ট? 34%। যদি বলি 42% যা আছে, এই 42% স্থলভাগ, জলভাগ এবং তোমার কি সমুদ্র যা আছে, এই সমুদ্র কর্তৃক শোষিত হয়। 42% হচ্ছে স্থল, জল ও সমুদ্র কর্তৃক শোষিত হয়। স্থল, জল ও সমুদ্র অথবা বিভিন্ন জিনিস কর্তৃক শোষিত হয়। অর্থাৎ 34% প্রতিফলিত হয়, 42% শোষিত হয়। 23% হচ্ছে পানি চক্রে পানি প্রবাহ বজায় রাখতে। 23% কি? পানি চক্রে জলীয় বাষ্প প্রবাহ বা পানি প্রবাহ। জলীয় বাষ্প কিন্তু পানি, জাস্ট পানির হচ্ছে কি গ্যাসীয় অবস্থা। পানি চক্র প্রবাহ বজায় রাখতে বা পানি চক্রে পানি প্রবাহ বজায় রাখতে। আর 1% হচ্ছে কোথায় হয়? সালোক সংশ্লেষণে। এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে ভাইরা? সালোক সংশ্লেষণে। এখন আনসার কোনটা হবে তাহলে বলো তো? তোমরা সবাই জানো যে এটা কোনটা? 23%। অর্থাৎ পানি চক্র প্রবাহ বজায় রাখতে কত? এই যে 23%। অর্থাৎ 34% পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত হয়েছে। মানে পৃথিবী পৃষ্ঠে ধরো 100% সূর্যরশ্মি আপতিত হয়েছে। এই আপতিত সূর্যরশ্মি 34% প্রতিফলিত হয়ে পৃথিবী থেকে চলে গেছে। 42% শোষিত হয়েছে। বাকি রইল কত? এই 42 আর 34 কত? 76। বাকি রইল 76, মানে 24%। 76% কিন্তু অলরেডি 34% পৃথিবী থেকে প্রতিফলিত হয়েছে, 42% শোষিত হয়েছে। বাকি রইল তোমার 24%। ঠিক আছে, ওই 24%-এর মধ্যে 23% পানি চক্রে আর 1% হচ্ছে সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। এইটাই হচ্ছে আনসার। অর্থাৎ পানি চক্র প্রবাহ বজায় রাখতে কত? এই
23%। আনসার কোনটা? আনসার হচ্ছে এ, 23%। ঠিক আছে। আচ্ছা, ভূপৃষ্ঠের উপর বায়ুমণ্ডলের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে কত? ভূপৃষ্ঠের উপর যে বায়ুমণ্ডলের চাপ আছে, এই ভূপৃষ্ঠের উপর বায়ুমণ্ডলের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে কত? দেখি এটা কে বলতে পারে। দেখো সবগুলাই কিন্তু মোটামুটি মুখস্থ পড়াই আসছে, তাই না? সবগুলাই কি মুখস্থ আসছে। আচ্ছা, ভূপৃষ্ঠের উপর বায়ুমণ্ডলের চাপ প্রতি তোমার কত? প্রতি বর্গ ইঞ্চিতে কত? এটা দেখি কে বলতে পারে। প্রতি বর্গ সেন্টিমিটারে যেটা আছে ওইটা মাথায় রেখো। প্রতি বর্গ সেন্টিমিটার, প্রতি বর্গ সেন্টিমিটার কত? 1.033 কেজি মাত্র। প্রতি বর্গ সেন্টিমিটারের চাপ হচ্ছে এতটুকু। দেখি এরপরে কে বলতে পারে যে ভূপৃষ্ঠের উপর বায়ুমণ্ডলের প্রতি বর্গ ইঞ্চিতে চাপ হচ্ছে এতটুকু, আর পাউন্ডে কতটুকু? 14.7 পাউন্ড। প্রতি বর্গ ইঞ্চিতে কত পাউন্ড? 14.7 পাউন্ড। আর যদি বলি বায়ুর মোট ভর কত? বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মোট ভর, বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মোট ভর, বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মোট ভর, গ্যাসীয় পদার্থের, বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের কি ভর? মোট ভর কত? বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মোট ভর কত? 5 × 10⁻18 কেজি। বা এটাকে টন আকারে যদি লেখো তাহলে 1 টন সমান 1000 কেজি। তার মানে 1000 দ্বারা ভাগ করো, তার মানে 5 × 10⁻15 টন। ঠিক আছে। এই যে এই জিনিসগুলো একটু ইনফরমেশনগুলো মাথায় রেখো, কারণ এই টাইপের ইনফরমেশনগুলো থেকেও কিন্তু এমসিকিউ হয়ে থাকে। ঠিক আছে। তো এটা কত হবে? আর এই যে এইটা যদি কেজিতে থাকতো তাহলে হচ্ছে সেন্টিমিটারে। এটা হচ্ছে 1.0033 কেজি প্রতি কি? প্রতি বর্গ সেন্টিমিটারে। ঠিক আছে, প্রতি বর্গ সেন্টিমিটারে। চলো এরপরে, বর্তমানে ট্রপোস্ফিয়ারের বায়ুতে বিভিন্ন স্থানে ওজোন গ্যাসের যে বার্ষিক গড় বৃদ্ধির হার কত? বর্তমানে ট্রপোস্ফিয়ারের বিভিন্ন ইয়েতে ওজোন গ্যাসের ওজোন গ্যাসের বার্ষিক গড় বৃদ্ধির হার কত? ঠিক আছে। মূলত এই যে ওজোন গ্যাসের যে গড় বৃদ্ধিটা ঘটতেছে, এর ফলেও কিন্তু তোমার এক ধরনের কি তৈরি হচ্ছে বলতো? অর্থাৎ ওজোন গ্যাসের পরিমাণ আগে কোথায় ছিল? আগে ছিল স্ট্র্যাটোস্ফিয়ারে, বাট এখন ট্রপোস্ফিয়ার যেটা আছে এই অঞ্চলে ওজোন গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই যে ওজোন গ্যাসের পরিমাণ যে বেড়ে যাচ্ছে, এটার মেইন কারণ হচ্ছে তোমার এই যে দিনে দিনে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন যে আছে, এই গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যাওয়ার প্রভাবে এই গ্যাসগুলা যায় তোমার কি করতেছে? এই গ্যাসগুলোর প্রভাবে বা এই গ্যাসগুলা অনুঘটক বা প্রভাবক হিসেবে কাজ করে, যেটা তোমার এই ওজোন গ্যাসের বৃদ্ধিতে সহযোগিতা করে। ঠিক আছে, কি করে? ওজোন গ্যাসের বৃদ্ধিতে সহযোগিতা করে। তো এই টাইপের থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু তোমার বেশি আসার চান্স বেশি। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখো। এখন দেখো এটা কত, মানে ট্রপোস্ফিয়ারের বায়ুতে বিভিন্ন স্থানে ওজোন গ্যাস যে আছে, ওজোন গ্যাসের বার্ষিক গড় বৃদ্ধির হার হচ্ছে 0.4 থেকে তোমার কত পার্সেন্ট? 1% যা আছে, এই 1% বার্ষিক এতটুকু পরিমাণ বাড়ে। আরেকটা মাথায় রাখো, ওজোন গ্যাসের এর তাপ ধারণ ক্ষমতা এও কিন্তু গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টি করে। ঠিক আছে, মূলত এই ওজোন গ্যাসই হচ্ছে গ্রিন হাউস ইফেক্টটা সৃষ্টি করত। এর ক্ষমতা কত? CO2 এর 10 গুণ। অর্থাৎ 10টা কার্বন ডাইঅক্সাইড যতটুকু করবে তাপ ধারণ করতে পারবে, একটা ওজোন গ্যাস তার চেয়ে বেশি পরিমাণে তাপ ধারণ করতে পারবে। ঠিক আছে, 10টা কার্বন ডাইঅক্সাইড যতটুকু তাপ ধরতে পারবে, একটা ওজোন গ্যাস ঠিক ততটুকু পরিমাণ তাপ ধারণ করতে পারবে। এর তাপ ধারণ ক্ষমতা কত? কার্বন ডাইঅক্সাইডের 10 গুণ। এই জিনিসটাই মাথায় রাখো। আর গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টিতে সিএফসি এর ভূমিকা, গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টিতে সিএফসি এর ভূমিকা এটা কত? এটা হচ্ছে তোমার 16%। সিএফসি এর ভূমিকা কিসে? গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টিতে কত? 16%। এই জিনিসটুকু মাথায় রাখো জাস্ট। হ্যাঁ, এই অধ্যায় পড়তে একটু থিওরি পড়তে হবে। ঠিক আছে, সূর্যের আলোর উচ্চ শক্তির বিকিরণ বায়ুমণ্ডলের কোন স্তরে শোষিত হয়? ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? উচ্চ শক্তির যে সূর্যের যে উচ্চ শক্তির বিকিরণ এটা কোন স্তরে শোষিত হয়? নরমালি উচ্চ শক্তির বিকিরণ যেটা আছে, উচ্চ শক্তির বিকিরণ এটা কি? ইউভি রশ্মির বিকিরণ। যেটা এই ইউভি রশ্মির বিকিরণ এটা শোষিত হয়। এটা তারা কিন্তু বলে নাই যে, মানে এর আগে যে ভুল করছিল একজন, বলে রাখি, এই ইউভি রশ্মিটা
শোষিত হয়। এটা কিন্তু বলে না ইউভি রশ্মির প্রভাবে ভেঙে আয়ন পরমাণু ইলেকট্রন উৎপন্ন করছে। এখানে বলছে যে উচ্চ শক্তির বিকিরণ বায়ুমণ্ডলে কোন স্তরে শোষিত হয়, যখন শোষিত হয় তখন স্ট্র্যাটোস্ফিয়ার, কারণ এখানে কি আছে, এই যে ওজোন স্তর আছে, আর ওজোন স্তরও কিন্তু নর্মালি তোমার এই ইয়েতে ভাঙে, ইউভি রশ্মির প্রভাবে কিন্তু ভেঙে যাইতে পারে। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। গ্যাসের চাপ তাপমাত্রা সম্পর্কিত সূত্রটি কে বিবৃত করেন? আচ্ছা, চাপ আর তাপমাত্রা মানে ব্যাপী যে সূত্রটা আছে, তাপ ও তাপমাত্রা রিলেটেড যে সূত্র আছে, সেটা কে করছে, বিবৃতি করছে? দেখো কি বলছে, চাপ তাপমাত্রা রিলেটেড, অর্থাৎ পি আর টি রিলেটেড। দেখো তোমরা যদি বলো যে চাপ তাপমাত্রা সম্পর্কিত সূত্র, তার মানে চাপ তাপমাত্রা সম্পর্কিত সূত্র তোমাদের মাথায় রাখি, একটা কথা বলি, বটি বটি, আর আরেকটা মাথায় রাখবা চাপ চাচা। বটি আর কি, চাচা। বটি বয়েল, টিতে কি, টেম্পারেচার। অর্থাৎ বয়েলের সূত্র যে আছে, এই বয়েলের সূত্রে তাপমাত্রা কি, টেম্পারেচার স্থির। ঠিক আছে, টেম্পারেচার স্থির থাকবে, বয়েলের সূত্রে কি থাকবে, টেম্পারেচার স্থির থাকবে। তার মানে কাকে কাকে নিয়ে কাজ করবে, তার মানে বয়েলের সূত্র হচ্ছে টেম্পারেচার যেহেতু স্থির, তার মানে চাপ ও আয়তন সম্পর্কিত, অর্থাৎ চাপ আয়তন সম্পর্কিত। বয়েলের সূত্রকে চাপ আয়তন সম্পর্কিত, চাপ আয়তন রিলেটেড সূত্র কে করছে, বয়েল বিবৃতি করছে। কারণ বয়েলের চাপ আয়তন সম্পর্কিত সূত্রটা মানে বয়েল কি করছে, চাপ আয়তন সম্পর্কিত সূত্রটা বিবৃতি করছে, কারণ তার ক্ষেত্রে তাপমাত্রাটা স্থির। আর চার্লসের ক্ষেত্রে, চাতে হচ্ছে চার্লস আর এই চাতে হচ্ছে চাপ, অর্থাৎ চাপ কি থাকবে, স্থির থাকবে। চার্লসের সূত্রে চাপ স্থির, তার মানে আয়তন আর তাপমাত্রা, অর্থাৎ ভিটি, এই রিলেটেড সূত্র, আয়তন তাপমাত্রা রিলেটেড সূত্র, আয়তন তাপমাত্রা রিলেটেড সম্পর্কিত সূত্র কে দিছে, চার্লস দিছে। চাপ আয়তন সম্পর্কিত সূত্র কে দিছে, তোমার বয়েল দিছে। আরেকজন আছে যে চার্লসের আর তোমার ইয়ের সূত্রকে, বয়েলের সূত্রকে দুইটাকে মিক্সড করছে এবং দুইটাকে একত্রিত করছে, এবং একত্রিত করে সে নতুন একটা সূত্র বিবৃতি দিচ্ছে, যে সূত্রের মধ্যে তোমার কি স্থির বলো তো ভাইয়ারা, যে সূত্রের মধ্যে তোমার আয়তন স্থির, আয়তন স্থির, আয়তন স্থির। এখন আয়তন স্থির, এই দেখো নামের মধ্যে আছে আ দ্বারা মাথায় রাখবা, গে লুসাক এমান্টন। ঠিক আছে, এমন্টন, গে লুসাক কি, গে লুসাক এমন্টন, গে লুসাক এমন্টন, এই জিনিসটা মাথায় রাখো। এই আদারা মাথায় রাখবা কি, গে লুসাক এমন্টন। অর্থাৎ এমন্টন কি করছে, এই চাপ তাপমাত্রা সম্পর্কিত সূত্রটা বিবৃতি করছে, যেখানে হচ্ছে আয়তন স্থির, অর্থাৎ চাপ আর তাপমাত্রা রিলেটেড সূত্রটা বিবৃতি করছে, যেখানে কি, যেখানে হচ্ছে আয়তন স্থির। ঠিক আছে ভাইরা, এই জিনিসটা মাথায় রাখো, কে, গে লুসাক এমন্টন। উনি কি বলছে, চাপ ও তাপমাত্রা, অর্থাৎ স্থির আয়তনে বা আয়তন যদি স্থির থাকে তাহলে কোনো গ্যাসের চাপ কিভাবে বৃদ্ধি পাবে, টেম্পারেচার বৃদ্ধি পেলে তাহলে গ্যাসের চাপটাও কি হবে, বৃদ্ধি পাবে। তুমি দেখো নর্মালি যে তুমি একটা নির্দিষ্ট আয়তনের পাত্রে রাখছো, তুমি নির্দিষ্ট আয়তনের পাত্রে রাখার পরে সেটাকে যদি তাপমাত্রা দাও, তাহলে গ্যাসীয় অণুগুলা ছোটাছুটি শুরু করবে, গ্যাসীয় অণুগুলা ছোটাছুটি শুরু করবে, কিন্তু তার আয়তন কিন্তু একটা নির্দিষ্ট পরিসরে আছে, তাই না? অর্থাৎ আয়তনটা ঠিক ধরো যে এইটুকুর মধ্যে আছে। গ্যাসীয় অণুগুলা মানে একটা গ্যাসীয় পাত্রে যদি তুমি রাখো, একটা পাত্রে রাখলে পাত্রের সকল জায়গাকে দখল করে তোমার এই গ্যাসের অণু সমূহ দখল করে। বাট যখন তুমি টেম্পারেচার দিবা, গ্যাসের অণুগুলা শক্তি অর্জিত হবে এবং তারা ছোটাছুটি করবে, তারা আরো দূরে সরে যেতে চাইবে, তখন তারা কি করবে, তোমার সবাই এই যে এই বরাবর প্রেসার দিবে। কোন বরাবর, তোমার এই পাত্রের দেয়ালের গা বরাবর প্রেসার দিবে। এই যে পাত্রের দেয়ালের গা বরাবর যখন প্রেসার দিবে, তার মানে তুমি কি বুঝতেছো বলো তো এটা? তার মানে এটা কি হচ্ছে, তাপমাত্রা বাড়লে চাপ বেড়ে যাবে, অর্থাৎ পি সমানুপাতিক টি। টেম্পারেচার বাড়াইলে তোমার চাপ কি হবে, অটোমেটিক্যালি বেড়ে যাবে, কারণ দেয়ালের গায়ে গ্যাসের অণুগুলা পাত্রের দেয়ালের গায়ে চাপ দিবে, অর্থাৎ চাপটা কি হবে, বেড়ে যাবে। কি বাড়াইলে, তাপমাত্রা বাড়াইলে। এটা কে দিছে, এটা হচ্ছে এমান্টন দিছে। আর চার্লস যেটা দিছিল আর বয়েল যেটা দিছিল, বয়েলটা টেম্পারেচার স্থির। টেম্পারেচার স্থির থাকলে তার মানে তোমার কি, চাপ আর আয়তন নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ চাপ আয়তন এদের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়তন যত বাড়বে তত তার চাপ কি হবে, গ্যাসের চাপ কমে যাবে। আয়তন বাড়লে গ্যাসের চাপ কমে যাবে। আর চার্লসের সূত্র যেটা, সেটা হচ্ছে তোমার চাপ স্থির, অর্থাৎ তোমার ভি, টেম্পারেচার বাড়লে আয়তন কি হবে, আয়তন হচ্ছে
হ্যাঁ, টেম্পারেচার যদি বাড়ে তাহলে আয়তন কি হবে বলো তো ভাইয়ারা? টেম্পারেচার বাড়লে বা তাপমাত্রা যদি বাড়ে তাহলে আমাদের আয়তনের কি হবে বলো তো? টেম্পারেচার বাড়লে আয়তনের পরিমাণও বেড়ে যাবে, ঠিক আছে? টেম্পারেচার বাড়লে গ্যাসীয় পদার্থের আয়তনের পরিমাণ বেড়ে যাবে যদি চাপ নির্দিষ্ট পরিমাণ চাপ রাখো, বাট আয়তনটা যদি বড় করতে থাকো তাহলে তাপমাত্রা বাড়লে আয়তনের পরিমাণ কি হবে? বাড়বে। এই যে এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই গেলুসাক, এই উল্টাপাল্টা কথা বলবা না, ঠিক আছে? তাজউদ ইসলাম আরিয়ান মারুফ এই টাইপের কথা বলবা না। কিছু হইলে তুমি অ্যাডলফ খানরে নিয়ে আসতে পারো। আচ্ছা দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে মোলার ভর নির্ণয় সম্পর্কিত সূত্র কোনটা? দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখন তুমি এটার এইভাবে মাথায় রাখতে পারো, পিভি ইজ ইকুয়াল টু এন কি? এন হচ্ছে মোল, মোল, ঠিক আছে? মোল কি? এন সমান তুমি জানো এন হচ্ছে মোল বা মোল সংখ্যা। এন কি? এন হচ্ছে মোল সংখ্যা। এখন মোল সংখ্যা তুমি কিভাবে বের করো? প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর বা পারমাণবিক ভর। প্রদত্ত ভর বাই আণবিক বা আণবিক ভর আর কি। প্রদত্ত ভর বাই কি? আণবিক ভর। এটা হচ্ছে তোমার মোল সংখ্যা বের করার নিয়ম। এখন দেখো তুমি এটা এইভাবে মাথায় রাখতে পারো, ডাব্লিউ বাই এম ইন্টু আর ইন্টু টি। এরপর যদি বলি পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইন্টু আর ইন্টু টি। এখন দেখো তোমাদের যদি বলি এই জিনিসটা এইভাবে একটু উল্টায় দিই আমরা, তোমার এইখানে কি নিয়ে আসলাম? ডাব্লিউ বাই এম নিয়ে আসলাম ইন্টু কি রাখা যায় বলো তো? আচ্ছা ডাব্লিউ বাই এম রাখি, ডাব্লিউ বাই এম ইন্টু আর টি নিয়ে পিভি হচ্ছে এই সাইডে দিয়ে দিই, পিভি ওই সাইডে দিলাম। এখন তোমার যেটা সরাইতে মন চায় তুমি সরাইতে পারো চাইলে। দেখো তুমি পি রে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হচ্ছে? আর টি বাই পিএম, এরকম লিখতে পারো না? আর টি বাই পিএম সমান তোমার কি আসতেছে দেখো তো? আর টি বাই পিএম সমান হচ্ছে ভি বাই ডাব্লিউ, এরকম তুমি লিখতে পারো না? ভি বাই কি? ডাব্লিউ লিখতে পারো তুমি। এখন দেখো এই আর টি বাই পিএম সমান ভি বাই ডাব্লিউ লিখলা। এখন আর টি বাই বা ভি বাই ডাব্লিউ সমান কি? আর টি বাই পিএম, তাই না ভাইয়ারা? এখন তুমি উল্টায় দাও, ডাব্লিউ বাই ভি সমান কি? আর টি বাই পি, সরি পিএম বাই আর টি বা এম ইন্টু পি ডিভাইডেড বাই কত? আর ইন্টু টি। এই জিনিসটা মাথায় রাখো। এখন দেখো এইখানে ডাব্লিউ বাই ভি মানে কত? এইখানে ভর বাই আয়তন, ভর বাই আয়তন সমান কত বলো তো? ভর বাই আয়তন সমান তুমি কি জানো? ভর বাই আয়তন সমান কি? ঘনত্ব। তুমি এটা জানো না ভাইয়ারা? ভর বাই আয়তন সমান কি? ঘনত্ব বা ডেনসিটি। কি? ঘনত্ব বা ডেনসিটি বা ডি দ্বারা আমরা প্রকাশ করি যেটা। তার মানে এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো? ডি সমান এম ইন্টু পি ডিভাইডেড বাই কি? আর ইন্টু টি। তার মানে তুমি এটারে এইভাবে লিখতে পারো যে এম সমান কত? ডি ইন্টু আর টি ডিভাইডেড বাই পি। তার মানে আনসার কত হবে বলো তো ভাইয়ারা? এটার দেখি কেউ বলতে পারো কিনা এখন? আমি তো সিম্পলিফাই করে দিলাম সূত্রটা, কেউ বলতে পারবা এখন? এই প্রশ্নটা এখন কেউ বলতে পারবা? এটার আনসার হবে তোমার এ। দেখো কারণ ডি ইজ, সুতরাং এটা তুমি এইভাবে লিখতে পারো যে এম ইজ ইকুয়াল টু কত? এখন এম ইজ ইকুয়াল টু তোমার এই যে ডি আর টি ডিভাইডেড বাই কত হচ্ছে? পি, ঠিক আছে? এম ইজ ইকুয়াল টু কত? ডি আর টি ডিভাইডেড বাই পি। এম আর ডি ইজ ইকুয়াল টু, সরি এম ইজ ইকুয়াল টু ডি আর টি ডিভাইডেড বাই পি। রুম থেকে আমার আওয়াজ শোনা যায়? 17। তার মানে আনসার কত? এ। এম ইজ ইকুয়াল টু ডি আর টি বাই পি। এইটা কারো বুঝতে প্রবলেম আছে? আর এটা আশা করি তোমরা সবাই পারবা। সিম্পলিফাই করে দিলাম আমি। দেখো এখন চলে যাই চার্লসের সূত্রে গ্যাসের কোন প্যারামিটার সময় স্থির ধরে নেওয়া হয়? ধরে সংখ্যা, মোল সংখ্যা ইন্টু কোনটা? এই যে চাপ। তার মানে আনসার হচ্ছে সি। পিটি কিন্তু স্থির থাকে না, চার্লসের সূত্রে চাপ স্থির। তার মানে মোল সংখ্যা ইন্টু চাপ, মোল সংখ্যা আর চাপ এই দুইটা কি থাকে? স্থির থাকে। অর্থাৎ তোমার 18 নম্বর যে এমসিকিউটা আছে এটার আনসার কত হবে? আনসার হবে সি, অর্থাৎ এন আর পি। এই জিনিসটুকু মাথায় রেখো। আচ্ছা, কোনটির গ্যাস ধর্ম নয়? এক্সপেন্সিবিলিটি, প্রেসার, ডেনসিটি নাকি ডিফিউসিবিলিটি? দেখো এইখানে হচ্ছে প্রসারণ, ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, ডিফিউসিবিলিটি মানে ব্যাপনের যে, মানে ব্যাপিত হওয়ার যে
মানে একটা গ্যাস ছড়ায়া পড়ার যে প্রবণতা বা ব্যাপিত হওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে ডিফিউসিবিলিটি। ডেন্সিটি হচ্ছে ঘনত্ব, প্রেসার, চাপ, এক্সপেন্সিবিলিটি মানে প্রসারণ। গ্যাসের কি হচ্ছে প্রসারণ। তোমার এই যে দেখো গ্যাসের বৈশিষ্ট্য কোন মধ্যে যদি তুমি যাও, অর্থাৎ গ্যাসের ধর্ম এই তিনটাই আছে, দেখতে পাবা যে এইগুলা আছে। নাই কোনটা প্রেসার। এই প্রেসার হচ্ছে গ্যাসের কোনো ধর্ম না, ঠিক আছে। প্রেসার হচ্ছে কি নয়, গ্যাসের ধর্ম নয়। প্রেসার কি নয়, গ্যাসের ধর্ম নয়। যে যে ভুল করছো তাদের জন্য বললাম সাবধান, ঠিক আছে। এক্সপেন্সিবিলিটি বা প্রসারণ যেটা, এটা দেখবা গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো আছে ওইখানে এই তিনটা দেওয়া আছে। নাই কোনটা, প্রেসার। প্রেসার হচ্ছে প্রেসার বা চাপ, এই চাপ হচ্ছে গ্যাসের ওপর প্রভাব বিস্তারকারী একটা ফ্যাক্টর, ঠিক আছে। গ্যাসের ওপর কি করে, প্রভাব বিস্তার করে। বাট এই চাপটা গ্যাসের কোনো নির্দিষ্ট ধর্ম না। গ্যাসের নির্দিষ্ট ধর্ম হচ্ছে যে এইগুলা, যে তুমি তারে তাপ দিলা কি হবে, তার প্রসারণ ঘটবে। তুমি তারে সংকুচিত করলা তাহলে কি হবে, তুমি তার মানে এত বড় একটা পাত্রে রাখছো, যতটুকু গ্যাস সেম পরিমাণ গ্যাসে তুমি এতটুকু পাত্রের মধ্যে রাখলা বা ছোট্ট পাত্রে রাখলা, কি হবে, তার ঘনত্ব বৃদ্ধি পাবে, ডিফিউসিবিলিটি। গ্যাসকে তুমি একটা নির্দিষ্ট জায়গায় ছেড়ে দাও, সে কি হবে, সে চারদিকে ছড়াইয়া পড়বে। গ্যাসের এই ধরনের ধর্ম আছে। বাট গ্যাসের চাপ যে, প্রেসার কোনো ধর্ম না, ঠিক আছে। প্রেসার হচ্ছে গ্যাসের উপর প্রভাব বিস্তারকারী একটা ফ্যাক্টর। তুমি মূলত গ্যাসকে চাপ দিয়া তুমি এই যে তার ঘনত্বটা বাড়াচ্ছ বা গ্যাসের চাপটা কমাইয়া তুমি তার এই যে এক্সপেন্সিবিলিটি বা প্রসারণটা বাড়াইয়া দিতেছো। এটা তুমি কি করছো, চাপের কম ব্যাসের মাধ্যমে বা আয়তনের কম ব্যাসের মাধ্যমে। চাপ, আয়তন, তাপমাত্রা এইগুলা গ্যাসের কোনো ধর্ম না। চাপ, আয়তন, তাপমাত্রা এগুলা হচ্ছে গ্যাসের উপর প্রভাব বিস্তারকারী এক একটা ফ্যাক্টর, ঠিক আছে। এটা মাথায় রাখো। চাপ, আয়তন, তাপমাত্রা, চাপ, আয়তন আর কি তাপমাত্রা, এগুলা কি বলতো ভাইরা, গ্যাসের উপর প্রভাব বিস্তারকারী ফ্যাক্টর। এগুলা গ্যাসের কোনো ধর্ম না। গ্যাসের উপর প্রভাব বিস্তারকারী, দেখো এগুলো কিন্তু সহজ প্রশ্ন, কে পারবে না ভাইরা বলতো, সবাই পারবা তোমরা, তাই না। কিন্তু তারপরেও দেখো মিস্টেক হয়ে যায়, কারণ এই টাইপের প্রশ্নগুলো আসলে অনেকেই তোমার কি করতে পারে না বলতো, অনেকে ধরতে পারে না। সহজ প্রশ্ন কিন্তু অনেকে ধরতে পারবে না। অনেকেই ওই যে প্রেসার দিবে, দিয়া হচ্ছে কি করবে, এটাকে নিজেই হচ্ছে প্রশ্নটা ভুল করে চলে আসবে। আচ্ছা, কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন মাপা যাবে না? 0 কেলভিন, 273 কেলভিন, 273 ডিগ্রি ফারেনহাইট, 273 ডিগ্রি সেলসিয়াস। কত টেম্পারেচারে গ্যাসের আয়তন মাপা যাবে না? আচ্ছা, গ্যাসের আয়তন মাপা যাবে না অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায়। পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে তোমার -273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা কত, 0 কেলভিন টেম্পারেচার। এইখানে কি হবে, গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। ফলে গ্যাসের আয়তন কি হবে না, গ্যাসের আয়তন মাপা যাবে না, কারণ গ্যাসের আয়তন শূন্য। গ্যাসের আয়তন কি হবে, শূন্য হবে, ঠিক আছে। গ্যাসের আয়তন কি হবে, গ্যাসের আয়তন হচ্ছে শূন্য হবে। এই জিনিসটুকুই জাস্ট মাথায় রাখো। অর্থাৎ এটা কত হবে, এটা হচ্ছে 0 কেলভিন। এটা হচ্ছে কত, 0 কেলভিন। আচ্ছা, গ্যাস ধ্রুবকের কোন মানটি সঠিক নয়? দেখো, গ্যাস ধ্রুবকের কোন মানটা সঠিক নয়, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, দেখি কেউ আইডেন্টিফাই করতে পারো কিনা যে গ্যাস ধ্রুবকের কোন মানটা সঠিক নয়। গ্যাস ধ্রুবকের যে মানগুলো আছে, কি কি মান আছে? গ্যাস ধ্রুবকের কয়েকটা মান আছে আমরা জানি, তাই না। গ্যাস ধ্রুবকের যে মানটা আছে, দেখো কোন মানটা সঠিক নয়, এটা কেউ বলতে পারো কিনা? গ্যাস ধ্রুবকের কোন মানটা সঠিক নয়, দেখি কেউ বলতে পারো কিনা এটা, কমেন্টে জানাও, দ্রুত জানাও তোমরা। গ্যাস ধ্রুবকের সঠিক মান কোনটি বা সঠিক মান কোনটি নয়, দেখি এটা কেউ বলতে পারো কিনা। আচ্ছা দেখো, এটা যেটা দেওয়া আছে লিটার অ্যাটমসফিয়ার এককে গ্যাস ধ্রুবকের মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, ঠিক আছে। 8.314 এটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন। 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। জুল পার মোল পার কি কেলভিন। এটা কি, এটা হচ্ছে জুল বা এসআই একক। এটা হচ্ছে জুল বা এসআই এককে, জুল বা এসআই একক, ঠিক আছে। লিটার অ্যাটমসফিয়ার যেটা, এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক। এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক। লিটার অ্যাটমসফিয়ার এককে গ্যাস ধ্রুবকের মান। এরপর যদি বলি তোমার, এটা হচ্ছে এই এককে, যদি বলি সিজিএস এককে,
সিজিএস এককে কত বলো তো 8.32 ইন্টু 10 টু দি পাওয়ার আর্ক 8.32 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্ক পার মোল পার কেলভিন। ঠিক আছে, পার মোল পার কেলভিন। এটা হচ্ছে সিজিএস এককে কি এর মান, গ্যাস ধ্রুবকের মান। এই জিনিসটুকু মাথায় রাখো। 8.32। আচ্ছা, 1 জুল সমান যেন কত আর্ক বলছিলাম আমি? 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। এই জিনিসটা মাথায় রাখো। ঠিক আছে, তার মানে দেখো জুল পার মোল পার কেলভিন যেটা, আর আর্ক পার মোল পার কেলভিন, এখানে আছে কি 8.314 আর এখানে আছে কি 8.32, মানে কাছাকাছি কিন্তু মান কিন্তু প্রায় সেমি। তুমি 8.314 বা 8.32 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ওইটা জুলে ছিল, এটা তুমি সিজিএস একক আনছো, জুলের পরিবর্তে কি দিছো, আর্ক দিছো, অর্থাৎ 10 টু দি পাওয়ার 7 গুণ করে দিছো। দেখো এটা ছিল হচ্ছে এই মান। ক্যালোরি এককে এর মান কত? ক্যালোরি এককে তোমার মান কত? ক্যালোরি এককে মান হচ্ছে 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। আর তোমার ইঞ্জিনিয়ারিং এককে যেটা, সেটা তোমার ফুট পাউন্ড ব্যবহার করা হয়। এখানে এফটি দ্বারা ফুট আর এলবি দ্বারা পাউন্ড বুঝাইছে। এটা 2738.63 ফুট পাউন্ড পার মোল পার কেলভিন। এটাও ঠিক আছে, তাহলে কোনটা হয় নাই? এই যে এইটা হয় নাই। এইটা হচ্ছে তোমার কত হবে? এটা হইতো যদি 10 টু দি পাওয়ার 7 দিত, বা তোমার হচ্ছে এই আর্গের পরিবর্তে যদি জুল দিত, তাহলে এটা হইতো আনসার। অর্থাৎ এই মানটা হচ্ছে তোমার সঠিক নয়। ঠিক আছে। আচ্ছা, গ্যাসের ব্যাপন সূত্র কেউ উপস্থাপন করেন? থমাস গ্রাহাম, গেলুসাক, টর্সেলি নাকি ভ্যান্ডার ওয়ালস? কেউ উপস্থাপন করেন গ্যাসের ব্যাপন সূত্র কেউ উপস্থাপন করেন? দেখো তোমরা সবাই জানো যে গ্যাসের ব্যাপন সূত্র কেউ উপস্থাপন করছে, বলো তো ভাইরা? গ্যাসের ব্যাপন সূত্র উপস্থাপন করছে থমাস গ্রাহাম। ঠিক আছে, গ্রাহাম বেল বলতেছে, আলেকজান্ডার গ্রাহাম বেল, টেলিফোন আবিষ্কারক। আচ্ছা, গ্যাসের ব্যাপন সূত্র কেউ উপস্থাপন করছে বলো তো ভাইরা? এটা সবাই জানো যে থমাস গ্রাহাম যে আছেন, উনি হচ্ছেন গ্যাসের ব্যাপন সূত্র আবিষ্কার করেছেন। আচ্ছা, এরপরে যদি যাই আমরা, দেখো প্রশ্নটা আছে, কোন সূত্র অনুযায়ী বায়ুমণ্ডলীয় শর্তে হোমোস্ফিয়ার অঞ্চলে গ্যাস মিশ্রণে প্রতি উপাদান গ্যাসের আংশিক চাপ মোল ভগ্নাংশের সমানুপাতিক? মানে মূলত কোন সূত্র অনুযায়ী তোমার হচ্ছে বায়ুমণ্ডলীয় শর্তে হোমোস্ফিয়ার অঞ্চলে গ্যাস মিশ্রণে প্রতিটি উপাদান গ্যাসের আংশিক চাপ মোল ভগ্নাংশের সমানুপাতিক? অর্থাৎ মোল ভগ্নাংশ যত বেশি হবে, আংশিক চাপ তত বেশি হবে। ঠিক আছে, গ্যাস মিশ্রণের মধ্যে একটা গ্যাসের আংশিক চাপ ততটাই বেশি হবে যত তার মোল সংখ্যা বেশি থাকবে। স্বাভাবিক, তোমার মোল সংখ্যা যত বেশি থাকবে তত কি হবে, তার আংশিক চাপটা অবভিয়াসলি বেশি থাকবে। এখন দেখো আংশিক চাপের যদি বলি আমি তোমাদেরকে, যে ধরো অক্সিজেনের আংশিক চাপ কত, PO2 এটা বললাম, তাহলে তোমার কি অক্সিজেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এটা কি x02 যেটা বললাম মোল ভগ্নাংশ, এই মোল ভগ্নাংশ, আর এটা কি মোট চাপ। এখন এই মোল ভগ্নাংশ, মোট চাপ কিন্তু ফিক্সড, তুমি জানো মোট চাপ ফিক্সড। তার মানে তুমি যদি এটা এইভাবে বলো PO2 এটা হচ্ছে আংশিক চাপ অক্সিজেন গ্যাসের। ধরো একটা মিশ্রণের মধ্যে অক্সিজেন গ্যাস আছে, তার যদি মোট চাপ থাকে, মানে তার মোট চাপ আলাদা, ওইখানে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, বিভিন্ন ধরনের কিছু আছে, বাট ওই সবগুলা মিলা তার মোট চাপ। আর এটা হচ্ছে শুধু অক্সিজেন গ্যাসের আংশিক চাপ। এই অক্সিজেন গ্যাসের আংশিক চাপ তোমার কি মোট চাপ ইন্টু অক্সিজেনের মোল ভগ্নাংশ। এখন দেখো এটা যদি হয় সমান, এটা যদি সমান হয়, এর পরিবর্তে আমি একটা ধ্রুবক আনতে পারি সমানুপাতিক XO2। অর্থাৎ অক্সিজেন গ্যাসের মোল ভগ্নাংশ যত বেশি, তার আংশিক চাপ কি হবে, তত বেশি হবে। মোল ভগ্নাংশ যত বেশি, তত তার আংশিক চাপ তত বেশি হবে। এই জিনিসটাই জাস্ট বোঝানো হয়েছে। ঠিক আছে, এখন এটা কে করছে? এটা হচ্ছে ডাল্টন দিয়েছে। কে দিছে? ডাল্টন দিছে। আর মোল ভগ্নাংশ কোনটা বলো তো ভাইয়ারা? অক্সিজেনের মোল সংখ্যা, বা এই যে অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা, অক্সিজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট গ্যাসের মোল সংখ্যা, বা গ্যাসের মোট মোল সংখ্যা। অক্সিজেনের মোল সংখ্যা বা যতগুলো উপাদান গ্যাস আছে সবার কি মোট মোল সংখ্যা। এখন যদি বলো অক্সিজেনের মোল সংখ্যা কিভাবে বের করলা ভাই? অক্সিজেনের মোল সংখ্যা প্রদত্ত অক্সিজেনের ভর, প্রদত্ত ভর ডিভাইডেড বাই অক্সিজেনের আণবিক ভর, প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর। এইভাবে তুমি প্রথমে অক্সিজেনের মোল সংখ্যা বের করলা, এরপরে মোল ভগ্নাংশ বের করবা কিভাবে? অক্সিজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। প্রত্যেকটা পরমাণুর এরকম মোল সংখ্যা বের করবা, প্রত্যেকটা বা গ্যাসের মোল সংখ্যা বের করে তারপরে সেইগুলোর যোগ করে তুমি মোট মোল সংখ্যা বের করলা। সেই মোট মোল সংখ্যা, এখন ধরো অক্সিজেনের যে মোল সংখ্যাটা আছে
ওইটাও কিন্তু তোমার মোট মোল সংখ্যার মধ্যেই পড়ে, বাট অক্সিজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, এটা দিয়ে তুমি অক্সিজেনের কি করলা, মোল ভগ্নাংশ বের করলা। এরপরে যখন তোমার বলবে যে অক্সিজেনের আংশিক চাপ কত, তোমার অক্সিজেনের মোল ভগ্নাংশ ইন্টু অক্সিজেনের বা গ্যাস মিশ্রণের মোট চাপ ইন্টু অক্সিজেনের মোল ভগ্নাংশ, এই দুইটারে গুণ করে দিলেই তোমার মূলত অক্সিজেনের কি বের হবে বলতো, আংশিক চাপ বের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো পারবা তোমরা। 2 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? PV = RT, 2 PV = RT, হাফ PV = RT বা PV = 2RT, কোনটা হবে বলো তো ভাইরা? দুই মোল গ্যাসের জন্য আচ্ছা এখানে 2 দিছে, এখানে মূলত 2 হবে না, তাহলে এটাও সঠিক হয়ে যেত, এটা K × RT হবে। ঠিক আছে, এটা হচ্ছে দেখো PV = 2 nRT, আমরা জানি না PV = কত, nRT, যেহেতু 2 মোল বলছে, মোল সংখ্যা বা n কিন্তু এখানে বলেই দেওয়া আছে, তার মানে 2 × RT, PV = 2RT, সুতরাং হাফ ইন্টু PV সমান কত, R × T, অর্থাৎ আনসার হচ্ছে তোমার সি। ঠিক আছে, আনসার কোনটা? আনসার হচ্ছে সি। চলো পরবর্তী প্রশ্নে যাই। আদর্শ গ্যাসের গতি সমীকরণ হলো কোনটা? PV = 1/3 mnc², PV = v √mnc², এটা রুট হবে, তারপর PV = √mnc, PV = mnc, কোনটা হবে? PV = mn, সরি 1/3 mnc² বা m ছোট হাতের n ও বলতে পারো তুমি, mnc²। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। এখানে n মানে হচ্ছে উপাদান গ্যাস অণু যা আছে ওই গ্যাসের অণুর সংখ্যা, উপাদান গ্যাসের অণুর সংখ্যা, n উপাদান গ্যাসের অণুর সংখ্যা, n উপাদান গ্যাসের অণুর সংখ্যা, আর m যেটা আছে প্রতিটি অণুর ভর। কিসের ভর? প্রতিটি অণুর ভর। প্রতিটি গ্যাস মিশ্রণে যে অণু মানে যতগুলা গ্যাসীয় অণু আছে প্রতিটা অণুর ভর হচ্ছে এই m। সুতরাং 1 মোল পরিমাণ যদি থাকে তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কোনো গ্যাসের 1 মোল পরিমাণ, অর্থাৎ ওইখান থেকে তুমি একটা সূত্রে কনভার্ট হতে পারো। PV = 1/3, আনসার তোমার কোনটা বলো তো? আনসার হচ্ছে এ নাম্বার, বাট PV = 1/3 mn বা mnac²। দেখো এখানে অ্যাভোগাড্রো সংখ্যক আছে, আর এটা কি প্রতিটা অণুর ভর বা প্রতিটা পরমাণুর ভর, গ্যাসের প্রতিটা অণুর ভর হচ্ছে m, আর অ্যাভোগাড্রো সংখ্যক একটা অণুর ভর m হইলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর কত হবে? 1 মোলের সমান হবে না, 1 মোলের ভর যতটুকু ততটুকু হবে। 1 মোলের ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? 1/3 বড় হাতের mc², অর্থাৎ এই সূত্রটাও কিন্তু সঠিক। এই সূত্র থেকে তোমার এই যে এই সূত্রটাও কিন্তু আসতে পারে, এই সূত্র থেকে এই সূত্রটাও আসতে পারে। সো তোমরা একটু মাথায় রাখো। ঠিক আছে, সো ওই জিনিসটা মাথায় রাখো। ঠিক আছে, রিটার্নে আসে কোন সূত্রানুসারে ভূপৃষ্ঠের বায়ু উত্তপ্ত হালকা হয়ে ওপরে ওঠে এবং ওপরের শীতল ও ভারী বায়ু নিচে পরিচালিত হয়? ঠিক আছে, অর্থাৎ বায়ুর পরিচলন প্রক্রিয়া এটা। ঠিক আছে, অর্থাৎ তোমার নিচের বায়ু উত্তপ্ত হালকা হয়ে ওপরে ওঠে আর ওপরের যে শীতল ও ভারী বায়ু নিচে পরিচালিত হয়। এর ফলে কি হয়? তোমার ওই যে বলছিলাম যেটা ঘূর্ণি, অনেক সময় ঘূর্ণিঝড় হইতে পারে। ঠিক আছে, তো এটা কার সূত্র বলো তো ভাইয়ারা? ভূপৃষ্ঠের বায়ু উত্তপ্ত হালকা হয়, অর্থাৎ তোমার এইখানে কি বলছে? তাপমাত্রার কথা বলছে এবং হালকা হয়ে গেছে, তাই না? এবং ওপরের দিকে উঠে আসে এবং ওপরের শীতল ও ভারী বায়ু নিচে পরিচালিত হয়। তাহলে এটা কার সূত্র বলতো? এখানে যেহেতু চাপের পরিমাণ বলতে গেলে তোমার কি মানে বায়ুমণ্ডলের যে যে চাপটা আছে না, চাপটাকে স্থির রাখার জন্যই বা গ্যাসের চাপটাকে স্থির রাখার জন্যই কিন্তু তোমার নর্মালি এই যে করে যে নিচের দিকে ধরো যে বায়ুর একটা চাপ আছে, একটা বায়ুর চাপ আছে, ওইখানে যখন বায়ু উত্তপ্ত হয়ে যায় ফলে ওইখানে কি হয়? চাপের পরিমাণ কমে যায়, ফলে কি হয়? উপর থেকে শীতল বায়ু আবার ওইখানে প্রবাহিত হয়ে চাপটাকে স্থির রাখে। তার মানে চাপ স্থির আছে এখানে, বুঝতে হবে। তোমার বায়ুটা চলে যাচ্ছে কিন্তু এটার পরিবর্তে শীতল বায়ু এসে সেই চাপকে কি করতেছে? চাপের পরিমাণটাকে স্থির করে দিতেছে। এই যে চাপের পরিমাণটাকে যে স্থির করে দেয়, এই চাপের পরিমাণ স্থির করে দেয় কে? চাপের পরিমাণ স্থির থাকে কার সূত্রে? চার্লসের সূত্রে। তার মানে আনসার হচ্ছে চার্লসের সূত্র এটা, অর্থাৎ এটা চার্লসের সূত্র অনুসারে এটা পরিচালিত হয়। দেখো এইগুলা কিন্তু তোমার বেসিক আলাপ আলোচনা। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে কিন্তু জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো আসবে। সো এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে যে কোন সূত্র অনুসারে ভূপৃষ্ঠের বায়ু উত্তপ্ত হালকা হয়ে উপরে ওঠে এবং উপরে শীতল ও ভারী বায়ু নিচে পরিচালিত হয়। কি বললাম বলতো?
চার্লসের সূত্রে কি থাকে, চাপ থাকে স্থির। অর্থাৎ তোমার মাথায় রাখতে হবে এখানে বায়ুর যে আছে, বায়ুটা যে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আছে, ওইখানে কিন্তু বায়ুর একটা নির্দিষ্ট চাপ আছে। অর্থাৎ বায়ুর একটা নির্দিষ্ট চাপ আছে, যখন বায়ুটা উত্তপ্ত হয় তখন তার কি হয়, আয়তন প্রসারিত হয় এবং তাপমাত্রা বেড়ে যায়। তার মানে তুমি জানো যে চার্লসের সূত্র অনুসারে চাপ স্থির, আয়তন আর তাপমাত্রার মধ্যে পরিবর্তন হবে। এখন তাপমাত্রা বাড়লে আয়তন বেড়ে যাবে, ফলে কি হবে, বায়ুটা উপরের দিকে চলে যাবে। এখন বায়ু যখন উপরের দিকে চলে যায় তখন ওই যে ফাঁকা স্থান তৈরি হলো, ওইখানে কি আসে, আবার শীতল বায়ু আসতেছে। শীতল বায়ু এসে বায়ুর চাপ আগে যেমন ছিল ঠিক তেমনই রেখে দেয়। আবার এই বায়ুটা তোমার উত্তপ্ত হবে, এই বায়ুটা চলে যাবে, নতুন আবার শীতল বায়ু আসবে। এইভাবে ক্রমান্বয়ে বায়ুর পরিচালন ঘটে এবং এইখানে চাপটা অলওয়েজ, বায়ুর চাপটা দেখবা একটা নির্দিষ্ট স্থানে বায়ুর চাপটা স্থির থাকার মানে স্থির থাকবে আর কি। আর উত্তপ্ত বায়ুটা অর্থাৎ আয়তনটা প্রসারিত হবে, তাপমাত্রা বাড়বে, আয়তন প্রসারিত হবে, ফলে বায়ু উপরের দিকে চলে যাবে। ফলে কি থাকে, চাপ স্থির থাকে। আর চাপ স্থির থাকে কার সূত্রে, চার্লসের সূত্রে। তার মানে এটা কাকে সমর্থন করে, এইটা হচ্ছে তোমার চার্লসের সূত্রকে সমর্থন করে। আচ্ছা, এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান কত? 8.314, 1.380 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23, নাকি 1.360 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 25? কোনটা? তোমরা সবাই পারবা কিন্তু এটা কিন্তু সহজ প্রশ্ন, তাই না? আশা করি তোমরা সবাই এটা পারবা। বোল্টজম্যান এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান কত? এসআই এককে বলছে, এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান কত বলো তো ভাইরা? এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান হচ্ছে 1.380 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। এই জিনিসগুলা দেখো থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু বেশি আসে জাহাঙ্গীরনগরে। আচ্ছা, কোনটি গ্যাসের বৈশিষ্ট্য নয়? তাপে ঘনত্ব বৃদ্ধি পায়, চাপে ঘনত্ব বৃদ্ধি পায়, চাপে আয়তন হ্রাস পায়, তাপে আয়তন বৃদ্ধি পায়। দেখো আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্ক কি, সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তার মানে তাপে তুমি কি পাচ্ছ, আয়তন বৃদ্ধি পাচ্ছ, চাপে আয়তন হ্রাস পায়। ঠিক আছে, অর্থাৎ ভি মানে তোমার কি, পি সমানুপাতিক, তুমি জানো 1/v। তার মানে আয়তনের সাথে তোমার চাপের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। আয়তন যত বাড়বে চাপ তত কমবে, আর চাপ যত মানে আয়তন যত কমবে চাপ তত বাড়বে। তার মানে চাপে আয়তন হ্রাস পাচ্ছে, অর্থাৎ তুমি যত চাপ দিচ্ছ তত কি হচ্ছে, তোমার আয়তনটা হ্রাস পাইতেছে। যত চাপ দিতেছে তত তার আয়তন কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। চাপ যদি তুমি বাড়াও, এই যে দেখো সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তার মানে চাপ যদি তুমি বৃদ্ধি করো আয়তন হ্রাস পাবে, বা আয়তন যদি তুমি বৃদ্ধি করো চাপ হ্রাস পাবে। ঠিক আছে, আয়তন বৃদ্ধি করলে চাপ হ্রাস পাবে, আর আয়তন ঠিক, এইটাও সঠিক। চাপে ঘনত্ব বৃদ্ধি পায়। হ্যাঁ ভাইয়ারা, দেখো তোমার জায়গা ছিল এতটুকু, এইখানে তোমার 1 মোল গ্যাস ছিল, তোমার এতটুকু একটা জায়গা নিছো বা এতটুকু একটা জায়গা নিছো, এইখানেও তুমি 1 মোল পরিমাণ গ্যাস রাখছো। কতটুকু পরিমাণ? 1 মোল পরিমাণ গ্যাস ঠিক এতটুকু জায়গার মধ্যে রাখছো। এইখানেও যতটুকু রাখছিলে, এখানেও যতটুকু রাখছিলা। কোন জায়গায় গ্যাসটা অধিক ঘন অবস্থায় থাকবে? কোন জায়গায় গ্যাসটা অধিক ঘন অবস্থায় থাকবে? অবশ্যই এই জায়গায় গ্যাসটা অধিক ঘন অবস্থায় থাকবে, কারণ তুমি জানো কি, ডি ইজ ইকুয়াল টু বা ডেনসিটি ইজ ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ ভর বাই আয়তন। আয়তনের মান যত কমবে বা জায়গার মান যত কমবে, বা আয়তনের পরিমাণ বা জায়গার পরিমাণ যত কমবে, তত তার কি হবে, ঘনত্বটা বৃদ্ধি পাবে। তার মানে কি, চাপে ঘনত্ব বৃদ্ধি পায়। তুমি চাপ দিয়ে গ্যাসকে একটা ছোট জায়গায় নিয়ে আসছো, চাপ দিয়ে কি করছো, গ্যাসকে ছোট জায়গায় নিয়ে আসছো, ফলে কি হয়েছে, তোমার ঘনত্বটা বৃদ্ধি পাইছে। তার মানে এটাও সঠিক, তাপে ঘনত্ব বৃদ্ধি পায় না, তাপে ঘনত্ব বৃদ্ধি পায় না। তাপের ফলে গ্যাসগুলা চারদিকে ছড়াইয়া পড়ে, ফলে কি হয়, গ্যাসের ঘনত্ব হ্রাস পায়, কারণ সে বিভিন্ন দিকে ছড়াইয়া পড়ে গ্যাসগুলা। অর্থাৎ গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পেলে তোমার কি হবে, ঘনত্ব হ্রাস পাবে। ঠিক আছে, আয়তন বৃদ্ধি পেলে কি হবে, তোমার ঘনত্ব হ্রাস পাবে। সো আনসার কোনটা? আনসার হচ্ছে তাপে ঘনত্ব বৃদ্ধি পায়, এইটা হচ্ছে আনসার, অর্থাৎ এ নাম্বারটা। কোনটা গ্যাসের বৈশিষ্ট্য নয়? এই এ নাম্বার যেটা আছে, এই এ নাম্বারটা হচ্ছে তাপে ঘনত্ব বৃদ্ধি পায়, এইটা হচ্ছে গ্যাসের বৈশিষ্ট্য নয়। আচ্ছা, গেলুসাকের চাপের সূত্র কোনটি? ভি সমানুপাতিক এন, টি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক, আচ্ছা গেলুসাকের যেটা আমি বলছি, গেলুসাক অ্যামন্টনের যেটা বলছি, তারটাই কি হবে, আয়তন স্থির থাকবে। কি থাকবে ভাইয়ারা? আয়তন স্থির আছে না, আদারা কি বুঝবা, গেলুসাক অ্যামন্টন। ঠিক আছে, আয়তন এটা কি থাকবে, এটা স্থির থাকবে, এটা কি থাকবে, স্থির থাকবে। ঠিক আছে, এখন আয়তন স্থির কোনটায় দেখো তো, এই যে ভি স্থির আর এন স্থির, তার মানে আয়তন স্থির হচ্ছে এই যে বি নাম্বারটায়। দেখো এই জিনিসটুকু তোমরা সবাই মোটামুটি শিওর, তাই না? আশা করি তোমরা শিওর। অর্থাৎ কি হবে, আয়তন স্থির থাকবে। কারটায় থাকবে এই গেলুসাকের যে সূত্রটা আছে, অর্থাৎ গেলুসাকের চাপের যে সূত্রটা আছে, এটা কি থাকবে তোমার, সরি গেলুসাকের যে সূত্রটা আছে আয়তনের সূত্র, সেটা কি, আয়তন থাকবে স্থির এবং এম মোল সংখ্যা থাকবে স্থির, কিন্তু কি পরিবর্তন হবে, তোমার তাপমাত্রা আর চাপ পরিবর্তন হবে। আচ্ছা দেখো, এসটিপিতে একটি আদর্শ
গ্যাসের আয়তন কত, এসটিপিতে একটি আদর্শ গ্যাসের আয়তন কত, এসটিপিতে একটি আদর্শ গ্যাসের আয়তন কত, 22.4 বা 414 ঘনমিটার পার মোল। কোনটা হবে আনসার বলো তো? আচ্ছা দেখো তোমাকে বলি এটা কোনটা হবে, দেখি তোমরা বের করো। তোমরা একটা সম্পর্ক মাথায় রাখবা, 1 লিটার সমান 1 ঘনমিটার সমান 1000 লিটার। ঠিক আছে, 1 ঘনমিটার সমান কত, 1000 লিটার। 1 ঘনমিটার সমান 1000 ডেসিমিটার কিউব, বা 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার বা 1 ডিএম কিউব। এই যে এইভাবে সম্পর্কগুলো তোমরা একটা মাথায় রাখবা। এখন দেখো এই অনুসারে যদি তুমি যাও কত আসতেছে, এখানে কিন্তু সেন্টিমিটার কিউবের কথা না বা মিটার কিউব না, এখানে কি জানি আমরা, এসটিপিতে একটি আদর্শ গ্যাসের আয়তন কত, এসটিপিতে আদর্শ গ্যাসের আয়তন কত, 22.414 লিটার। ঠিক আছে, 22.414 লিটার। এখন দেখো তোমরা জানো 1 ঘনমিটার কত, 1000 লিটার। তার মানে তোমার কত হবে, 1 লিটার সমান কত, 10⁻³ ঘন মিটার। ঠিক আছে, 1 লিটার সমান 10⁻³ ঘন মিটার। এটা তোমরা জানো না ভাইরা? এটা দেখো তোমরা কিন্তু এখন বের করতে পারবা। তার মানে এইখানে কি এককে দেওয়া আছে, দেখো মিটার কিউব দেওয়া আছে না, এটা কিন্তু 22.414 লিটার হবে, ঘন মিটার কিন্তু না। তুমি উল্টা জানো যে ঘন মিটার এককে যদি দেয়, এখানে দেখো সেন্টিমিটার কিউব, বা এখানে মূলত ঘন মিটার এককে দিচ্ছে যেহেতু, তার মানে তোমার আনসার কোনটা হবে বলো তো? আনসার দেখো এখানে লিটার থেকে তুমি ঘন মিটারে যাইতে চাইতেছো, এই যে লিটার থেকে ঘন মিটারে যাইতে চাইতেছো, তার মানে কত, 10⁻³ গুণ করতে হবে তোমার, 414 ইন্টু 10⁻³ ঘন মিটার পার মোল। তার মানে কোনটা আনসার হচ্ছে তোমার সি। ঠিক আছে, আনসার কোনটা? আনসার হচ্ছে 32-এর সি নাম্বার যেটা আছে, এই সি নাম্বারটা হচ্ছে তোমার আনসার। এটাই হচ্ছে এসটিপিতে আদর্শ গ্যাসের আয়তন। যদি বলি এনটিপি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এনটিপিতে আদর্শ গ্যাসের আয়তন কত, 24.04 লিটার। ঠিক আছে, এসএটিপিতে কত, এসএটিপি দেখি এসএটিপিতে কত, 24.789 লিটার। ঠিক আছে, 24.789 লিটার। এনটিপি মানে হচ্ছে তোমার নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। নর্মাল টেম্পারেচার কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এসটিপি কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এসএটিপি কত বলতো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এই জিনিসগুলো মাথায় রাখো একটু। আচ্ছা, নিম্নলিখিত কোন শর্তে গ্যাস পানিতে সবচেয়ে বেশি দ্রবীভূত হয়? উচ্চ তাপ, উচ্চ চাপ, উচ্চ চাপ ও নিম্ন চাপ, নিম্ন চাপ ও উচ্চ তাপ, নিম্ন তাপ ও নিম্ন চাপ, উচ্চ তাপ এবং উচ্চ চাপ, নাকি উচ্চ চাপ ও নিম্ন তাপ? কোনটার প্রভাবে গ্যাস বেশি পানিতে দ্রবীভূত হয়? কোনটায় দ্রবীভূত হয় বলতো? উচ্চ চাপ এবং নিম্ন তাপে। দেখবা তোমরা এই জন্য এই যে আমরা যে কোল্ড ড্রিঙ্কস গুলা যে খাই, কোল্ড ড্রিঙ্কস গুলা কেন ঠান্ডা অবস্থায় রাখা হয় নর্মালি, বা খাইতে এত ভালো লাগে কেন? কারণ কোল্ড ড্রিঙ্কস গুলা তোমার ঠান্ডা অবস্থায় রাখা হয় যেন গ্যাসের অণুগুলা তাপমাত্রা বৃদ্ধি পাইলে গ্যাসের অণুগুলা ওইখান থেকে বের হয়ে ছোটাছুটি শুরু করে দিবে, যার জন্য ওইটাকে কি করা হয়, একে তো অধিক প্রেসারে তুমি কি করছো, কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে গ্যাসটা প্রবেশ করাইছো, এবং সেই সাথে তুমি কি করছো, এটাকে ঠান্ডা অবস্থায় রাখছো যেন গ্যাসের অণুগুলা ছোটাছুটি করতে না পারে। ঠিক আছে, এই জন্য মূলত উচ্চ চাপ ও নিম্ন তাপে গ্যাস সমূহ পানিতে দ্রবীভূত হয়, বা তোমার এই যে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে দ্রবীভূত করা হয়। চলো, আবদ্ধ পাত্রে অধিক চাপে থাকা গ্যাস অণুগুলো ছিদ্রপথে কম চাপযুক্ত এলাকায় চলে আসাকে কি বলে? আবদ্ধ পাত্রে অধিক চাপে থাকা গ্যাস অণুগুলো ছিদ্রপথে কম চাপযুক্ত এলাকায় চলে আসাকে কি বলা হয় বলতো? এটার নাম কি? ব্যাপন, অনুব্যাপন, প্রসারণ, নাকি অবিশ্রবণ? কোনটা, ব্যাপন নাকি অনুব্যাপন? নর্মালি এটার নাম হচ্ছে অনুব্যাপন। অনুব্যাপনের আরেকটা নাম হচ্ছে নিঃসরণ। ঠিক আছে, অনুব্যাপনের আরেকটা নাম কি? নিঃসরণ। এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র ও অনুব্যাপন সূত্র, বা গ্রাহামের নিঃসরণ সূত্র যেটা আর কি। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখো। আচ্ছা, গ্যাসের ঘনত্বের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত অনুসিদ্ধান্ত কে প্রদান করে? গ্যাসের ঘনত্বের উপর তাপমাত্রা প্রভাব সম্পর্কিত অনুসিদ্ধান্ত কে দিছে? দেখো এটা কে দিছে বলতো? গ্যাসের চাপের উপর গ্যাসের ঘনত্বের উপর তাপমাত্রা সম্পর্কিত অনুসিদ্ধান্ত কে দিছে? নর্মালি তোমার গ্যাসের ঘনত্বের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত অনুসিদ্ধান্ত এটা কই থেকে আসছে? ঠিক আছে, এই যে জিনিসটা যা আসছে
দেখো চার্লসের সূত্রে চাপ কি থাকে, স্থির থাকে, তার মানে আয়তন আর তাপমাত্রার সম্পর্ক কি থাকে, সমানুপাতিক থাকে। আয়তন ও তাপমাত্রার সম্পর্ক থাকে সমানুপাতিক, ঠিক আছে। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো টি সমানুপাতিক ভি। অনুসিদ্ধান্ত কি, কোন একটা সূত্র থেকে তুমি যেটা প্রমাণ করে নিয়ে আসছো বা বের করে নিয়ে আসছো, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এখন দেখো আয়তন যত বাড়ে ঘনত্ব তত কি হয় ভাইয়ারা, আয়তন যত বাড়ে ঘনত্ব তত কমে, আর আয়তন যত কমে ঘনত্ব তত বাড়ে। তার মানে তোমার এই আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি ব্যস্তানুপাতিক কি ডি, ঠিক আছে। তার মানে তুমি ভির পরিবর্তে কি লিখতে পারতেছো, 1/d লিখতে পারতেছো। তার মানে তোমার ডেনসিটি আর টেম্পারেচার সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। এই যে এই সূত্রটা কি আনছে, কই থেকে আসছে আমরা দেখো তো, এই চাপ ও আয়তন মানে থেকে, সরি চাপ যেখানে স্থির অর্থাৎ তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক থেকে। এটা কে দিছে, এটা হচ্ছে চার্লস দিছে, কারণ এখানে চাপ স্থির। দেখো প্রশ্ন কিন্তু সহজ, তোমরা কিন্তু বের করে ফেলতে পারবা অনায়াসে, ঠিক আছে। তোমরা কি করতে পারবা, এটা অনায়াসে বের করে ফেলতে পারবা, কিন্তু তারপরেও দেখবা যে তোমাদের জন্য এই জিনিসটা বের করা অনেক টাফ হয়ে যাচ্ছে। এই অ্যামান্টন কেমনে দিল তাসবিদ, এটা কিভাবে অ্যামান্টন হয়? আচ্ছা, গ্রাহামের সূত্রে পরীক্ষামূলক দৃষ্টান্ত উৎপাদিত ধোঁয়ার বর্ণ কি? গ্রাহাম কি করছে, এক পাশে NH3 অ্যামোনিয়া রাখছিল, আরেক পাশে কি রাখছিল বলতো, HCl রাখছিল। যে এই যে দুইটা থেকে যে সৃষ্ট ধোঁয়া উৎপন্ন হয়েছিল, এই ধোঁয়াটা কি বর্ণের, সাদা ধোঁয়া উৎপন্ন হয়েছিল, ঠিক আছে। কি ধোঁয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছিল, এবং সেই সাথে এদের মধ্যে বিক্রিয়ার সময় কি উৎপন্ন হয়েছিল, এক ধরনের সাদা ধোঁয়া উৎপত্তি করছিল। এই টাইপের প্রশ্ন কিন্তু আসে তোমাদের, কি উৎপন্ন হয়েছে, সাদা ধোঁয়া, ঠিক আছে। এটা কি ধরনের ধোঁয়া উৎপত্তি হয়েছে, সাদা ধোঁয়ার উৎপত্তি ঘটছে, এই জিনিসটা মাথায় রাখো, কি ঘটছে, সাদা ধোঁয়ার উৎপত্তি। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। গ্যাসের ব্যাপন হার কোনটির উপর নির্ভরশীল নয়? গ্যাসের ব্যাপন হার কোনটির উপর নির্ভরশীল নয়? অনুর ভর, তুল্য ভর, অনুর আকার নাকি পারমাণবিক ভর? অনুর ভরের উপর নির্ভরশীল, কারণ গ্যাসের ব্যাপন হার, তোমার ব্যাপন হার আর 1/√m, এইটার উপর ডিপেন্ড করে। তুল্য ভর, অনুর ভর যখন আসবে তখন তুল্য ভর থেকে কিন্তু তুমি অনুর ভর বের করতে পারবা। সো তুল্য ভরের উপরেও নির্ভরশীল। যদি বলি পারমাণবিক ভর, হ্যাঁ পারমাণবিক ভর, এটা তুমি আণবিক ভর বা পারমাণবিক ভর বলো, বাট অনুর আকার যে আছে, আকারের উপর গ্যাসের ব্যাপন হারের কোনো নাই, সম্পর্ক নাই। অর্থাৎ আকারের উপর গ্যাসের কি নাই, ব্যাপন হারের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। সো এই জিনিসটা কি হবে, অনুর আকার হবে, অর্থাৎ গ্যাসের ব্যাপন হার কোনটির উপর নির্ভরশীল নয়, অনুর আকারের উপর নির্ভরশীল নয়। আচ্ছা এরপরে যদি বলি, সাধারণ অবস্থায় হাইড্রোজেন গ্যাস তরলীকরণের ক্ষেত্রে জুল থমসন প্রভাব প্রযোজ্য নয় কেন? সাধারণ অবস্থায় হাইড্রোজেন গ্যাস তরলীকরণের ক্ষেত্রে জুল থমসন প্রভাব কার্যকর নয় কেন, বলো। দেখি এটা কে বলতে পারে, এটা যে সাধারণ অবস্থায় হাইড্রোজেন গ্যাস তরলীকরণের ক্ষেত্রে জুল থমসন প্রভাব প্রযোজ্য নয় কেন? না, হ্যাঁ 37-এর সি, ঠিক আছে, সরি 38-এর কত, সি 38-এর কত হচ্ছে সি, 38 হচ্ছে সি। এর উৎক্রম তাপমাত্রার মান কত, খুবই কম, ঠিক আছে। উৎক্রম তাপমাত্রার মান হচ্ছে খুবই কম, অর্থাৎ যদি কার উৎক্রম তাপমাত্রার মান খুব কম হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে তরলীকরণের ক্ষেত্রে জুল থমসন প্রভাব যেটা আছে, সেই জুল থমসন প্রভাবটা কার্যকারিতা হবে না। কারণ এই যে হাইড্রোজেন আছে, যে এই হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা, এর উৎক্রম তাপমাত্রা মাথায় রাখবা 80 ডিগ্রি সেন্টিগ্রেড। উৎক্রম তাপমাত্রা কত, হাইড্রোজেনের যে উৎক্রম তাপমাত্রাটা আছে, এই উৎক্রম তাপমাত্রাটা কত, যদি প্রশ্ন এরকম আসে অনেক সময়, তাহলে হচ্ছে কত হবে, এটা 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা যেটা আছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এই উৎক্রম তাপমাত্রার মান যদি হয় খুব কম, তাহলে কি হবে, তাহলে হচ্ছে তোমার কি করা যাবে না, এটা বলতো ভাইয়ারা, উৎক্রম তাপমাত্রার মান কম হইলে তোমার সেটাকে সহজে করা যাবে না, কি করা যাবে না, সহজে তুমি কি করতে পারবে না, তরলীকরণ করতে পারবে না, অর্থাৎ এই ক্ষেত্রে জুল থমসন প্রভাবটা কার্যকর হবে না। এই জিনিসটুকু মাথায় রেখো। আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাই আমি। দেখো, কোন শর্তাধীন গ্যাসটি ব্যাপিত হতে অধিক সময় লাগবে? কোন শর্তে গ্যাসটা ব্যাপিত হতে তোমার অধিক সময় লাগবে, বলতে পারবা কেউ?
দেখি কে বলতে পারে। আচ্ছা, একই শর্তাধীনে কোন গ্যাসটি ব্যাপিত হতে অধিক সময় লাগে? দেখো, গ্যাসটি ব্যাপিত হতে অধিক সময় লাগবে আর সমানুপাতিক 1/√m। তুমি সালফার ডাইঅক্সাইড, সালফার কত? সালফারের হচ্ছে 32 আর অক্সিজেনের কত? 32, তার মানে কোনটা? 64। ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড কোনটা? কার্বন ডাইঅক্সাইডের 44। HCl এর কত? 36.5। অ্যামোনিয়ার কত? 17। তার মানে কোন গ্যাসটি ব্যাপিত হতে অধিক সময় লাগবে? বলতে পারবা না ভাইয়ারা এটা? কোন গ্যাসটা ব্যাপিত হতে অধিক সময় লাগবে? এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইজি। তার মানে তোমার আনসার কোনটা? আনসার হচ্ছে সালফার ডাইঅক্সাইড ব্যাপিত হতে অধিক সময় লাগবে। সরি, এইটা -80 লাখ, একটু মিস্টেক হয়ে গেছে মনে হয়। -80°C। উৎক্রম তাপমাত্রা হলো এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রার নিচে নামাইলে তুমি কি করতে পারবা? গ্যাসটাকে তরল করতে পারবা। বাট হাইড্রোজেন যেটা আছে এর উৎক্রম তাপমাত্রা নর্মালি -80°C। আর হিলিয়ামের যেটা আছে, হিলিয়ামেরটা হচ্ছে -240°C। এখন বলি এই -80-এরও নিচে নামাইতে হবে, যার জন্য হাইড্রোজেনকে তরলীকরণ করা খুবই কঠিন। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখো। আচ্ছা, এরপর দেখো, সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস জমানোর যে ক্যাসকাড আছে এর সর্বশেষ ধাপে কত এটিএম চাপ প্রয়োগ করা হয়? সর্বশেষ ধাপে কত এটিএম চাপ প্রয়োগ করা হয়ে থাকে? এর সর্বশেষ ধাপে কত এটিএম চাপ প্রয়োগ করা হয়ে থাকে? দেখি আনসার কোনটা, কে বলতে পারে? আচ্ছা, তোমাদের বলি, প্রথম ধাপ যেটা আছে এর প্রথম ধাপে তোমার চাপ প্রয়োগ করা হয় কত জানো কেউ? এই প্রথম ধাপে চাপ প্রয়োগ করা হয় 5 থেকে 7 এটিএম। 5 থেকে 7 এটিএম। দ্বিতীয় ধাপ যেটা আছে এই দ্বিতীয় ধাপে চাপ প্রয়োগ করা হয় তোমার কত? 7 থেকে 28 এটিএম। 7 থেকে কত? 28 এটিএম। এরপর তৃতীয় ধাপ যেটা আছে এর তৃতীয় ধাপে তোমার চাপ প্রয়োগ করা হয় কত? 28 থেকে 82 এটিএম। ঠিক আছে, অর্থাৎ এটা কয়েকটা ধাপে করা হয়। চতুর্থ ধাপ যেটা আছে সেই চতুর্থ ধাপ বা সর্বশেষ যে ধাপ আছে ওইখানে তোমার 82 থেকে 220, চতুর্থ বা সর্বশেষ ধাপ। গ্যাস ক্যাসকাডে তোমার চাপ প্রয়োগ করে সর্বশেষ যে ধাপ আছে 220 এটিএম চাপ প্রয়োগ করা হয়, অর্থাৎ 82 থেকে 220 এটিএম চাপ প্রয়োগ করা হয়ে থাকে। এই জিনিসটুকুই জাস্ট মাথায় রাখো। ঠিক আছে, এখন চলো আমরা আরেকটা দেখবো, কোনটি হিরোশিমায় নিক্ষিপ্ত অ্যাটম বোমায় ব্যবহৃত আইসোটোপ? আচ্ছা, হিরোশিমায় ব্যবহৃত যে অ্যাটম বোম ছিল সেই অ্যাটম বোমায় আইসোটোপ কোনটা ব্যবহৃত ছিল? ইউরেনিয়ামের একটা আইসোটোপ। এই বেটা, এখানে কি বলছে? কোন গ্যাসটি ব্যাপিত হতে অধিক সময় লাগবে? বেশি সময় লাগবে কার? এই যে এটা বেশি সময় কার লাগবে? ওর। যার ব্যাপন হার বেশি তারই তো বেশি সময় লাগবে, তাই না? অর্থাৎ আণবিক ভর যার কম সে দ্রুত ব্যাপিত হবে। আণবিক ভর যত কম ব্যাপন হার তত ব্যাপন হার তত বেশি। আণবিক ভর যত কম ব্যাপন হার তত বেশি। তার মানে এখানে দেখো বলছে কোনটা বেশি সময় লাগবে? যার আণবিক ভর বেশি তারই তো বেশি সময় লাগবে, তাই না? আণবিক ভর কার বেশি? সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি, তার মানে তার কি হইতে? ব্যাপিত হইতে বেশি সময় লাগবে। আচ্ছা, এরপরে দেখো, কোনটি হিরোশিমায় নিক্ষিপ্ত অ্যাটম বোমায় ব্যবহৃত হয়েছে? এটা ইউরেনিয়ামের 235 যে আছে এই 235 পারমাণবিক ভর সম্পন্ন যে ইউরেনিয়াম আছে ওই আইসোটোপটা ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখো। আচ্ছা ভাইরা, আজকে এইটুকু পর্যন্ত থাকুক, এই অধ্যায়টা অনেক বড়। আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে আমি বাকি অংশটুকু তোমাদের দেখায় দিব। আজকে এইটুকু থাকুক তোমাদের জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে তোমাদের কেমিস্ট্রি দেখায় দিব, আর সাথে আমি এই অধ্যায় থেকে সাজেশন দিব যে কোন অংশগুলো তোমরা ভালো মতো পড়বা। ঠিক আছে, এই ক্লাসটা আজকে যেহেতু ওই যে প্রথম দিকে একটু আলোচনা করতে যাই অনেকটা দেরি হয়ে গেছে, নেক্সট ক্লাসে আমি তোমাদের ক্লাসটা আরেকটু টাইম কম নিয়ে আমি এই অধ্যায়টা ভালো মতো কোন অংশগুলো পড়তে হবে তোমাদের সেই জিনিসগুলো আমি ভালো মতো বলে দিব। ঠিক আছে ভাইয়ারা, আজকে এই পর্যন্ত থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আচ্ছা চলো।